আমি মোহাম্মদ সাজিদুদ্দিন সোহেল, সাবস্টেশন ডিজাইন হিসাবে আছি। আজকে হচ্ছে মূলত আমরা সাবস্টেশন সম্পর্কে একটু কিছুটা ধারণা নেওয়ার ট্রাই করবো, যদি একটা সেমিনার, এটা মোটামুটি একটা সাবস্টেশনের উপর বেস করে আমরা হচ্ছে মূলত লো ভোল্টেজ, মিডিয়াম ভোল্টেজ এবং হাই ভোল্টেজ, তিন লেভেলের সাবস্টেশন আছে। মূলত বেসিক্যালি আমরা মূলত মিডিয়াম ভোল্টেজ নিয়ে মূলত এখানে ডিসকাস করব। আর বিষয়গুলোকে একটু আমরা একটু বোঝার ট্রাই করব আসলে কিভাবে বিষয়গুলো কাজ করে। এবং এটা তো মোটামুটি হয়তো 1 ঘন্টা একটা সেমিনার, তো এই অল্প সময়ের মধ্যে আমরা মোটামুটি এটা একটা সাবজেক্ট সম্পর্কে একটা ধারণা নেওয়ার ট্রাই করব। তবে কি কথা শোনা যাচ্ছে ভাই? কোনো প্রবলেম হলে একটু বলিয়েন জি যাতে। স্যার, শোনা যাচ্ছে, আপনি কন্টিনিউ করুন। সাবস্টিটিউশনে আমরা মূলত বেসিক যদি দেখি, তাহলে একটা সাবস্টিটিউশনের বেসিকটা হচ্ছে কি, আমরা তার একটা ওভারভিউ যদি আমরা চিন্তা করে দেখি, সেটা হচ্ছে আমরা বুঝতে পারি তার এসএলডি এর মাধ্যমে। অর্থাৎ একটা এসএলডি তে মূলত হচ্ছে একটা সাবস্টেশন কিভাবে ডিজাইন করা হচ্ছে, কি কি এখানে প্রোটেকশন সিস্টেম থাকতেছে, কি কি আহ, আমরা ইকুইপমেন্ট গুলো আমরা ইউজ করতেছি, তার একটা ওভারভিউ হচ্ছে আমরা পেয়ে থাকি জেনারেলি হচ্ছে এসএলডি এর মাধ্যমে, যেটাকে আমরা সংক্ষেপে এসএলডি বলি, যেটা হচ্ছে আমরা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম হিসেবে জানি। এখন যদি আমরা একটু দেখি, আসলে একটা এসএলডি তে মূলত হচ্ছে কিছু কম্পোনেন্ট গুলো ফিক্স থাকে, যেগুলো হচ্ছে যেটার মাধ্যমে আমরা বুঝতে পারি হচ্ছে, যেমন লাইন এবং সিম্বলের মাধ্যমে এসএলডি গুলো আমরা এসএলডি মধ্যে দিয়ে থাকি। তারপর সুইচ গিয়ার গুলো দেখাই থাকি যে কি কি সুইচ গিয়ার গুলো আমরা ইউজ করতেছি, এলটি ইউজ করতেছি, এসটি ইউজ করতেছি, আপনার ভিএফআই ইউজ করতেছি, ডিস্ট্রিবিউশন বোর্ড বা এমডিবি, এমসিসি প্যানেল, আরো যা যা আছে, এই প্রত্যেকটা হচ্ছে আমরা এসএলডি এর মধ্যে মূলত এগুলা মার্কিং করে দেওয়া থাকে এবং এসএলডি এর মাধ্যমে আমরা এগুলা দেখাই থাকি। তারপর হচ্ছে পাওয়ার ফ্লোটা কিভাবে হচ্ছে, বাস ম্যানেজমেন্টটা কিভাবে হচ্ছে, তারপর এখানে সিটিপিটি রেটিং গুলা কিভাবে হয়, তারপর হচ্ছে প্রোডাকশন জোন গুলা কি, টেকনিক্যাল রেটিং গুলা, সার্কিট অ্যারেঞ্জমেন্ট, এই প্রত্যেকটা বিষয় মূলত হচ্ছে একটা এসএলডি এর মধ্যে মূলত ডিসক্রাইব করা থাকে। এবং একটা এসএলডি দেখে আমরা ফার্স্ট, এটা হচ্ছে জাস্ট একটা সিকোয়েন্স, এই সিকোয়েন্সটা হচ্ছে আমরা একটা এসএলডি দেখে মূলত দেখে থাকি। মানে আমরা এই জিনিসগুলো হচ্ছে একটা এসএলডি এর মধ্যে ফার্স্ট দেখে হচ্ছে আমরা বুঝতে পারি এটাতে কি কি সুইচ গিয়ার গুলো ইউজ হচ্ছে, তারপর এটা বাস বা অ্যারেঞ্জমেন্ট গুলা কি কি, বা কিভাবে বাস বা অ্যারেঞ্জমেন্ট গুলো হচ্ছে, তারপর পাওয়ার ফ্লোটা কোন দিক থেকে কোন দিকে আছে। বা আপনার দেখবেন যে একটা 500 কেবি যদি সাবস্টেশন দেখি বা 1000 কেবি দেখি, ধরুন একটা কোম্পানি একটা 1000 কেবি সাবস্টেশন নিল, ও যেভাবে তার পাওয়ার ফ্লোটা করবে, পাওয়ার ফ্লোটা যেভাবে সাজাবে, দেখবেন যে অন্য একটা কোম্পানির সেম রেটিং একটা সাবস্টেশন নিল, তার পাওয়ার ফ্লোটা ভিন্ন। সাবস্টেশনের সাইজ সেম হলে যা তার যে পাওয়ার ফ্লো বা আপনার বাস ব্যারেজমেন্ট, সুইচ গিয়ার, এই সব ইকুইপমেন্ট সবগুলো সেম হবে বিষয়টা এমনটা না। তো কিছু কিছু জিনিস সেম থাকে, যেগুলো হচ্ছে প্রত্যেকটা দেখা যায় যে 500 কেবি আছে, যেগুলো সাবস্টেশন হয়, তার মধ্যে কিছু বেসিক আপনার ইয়া থাকে, আমরা কি বলে, সিএমএস থাকে। যেমন হচ্ছে আপনি 500 কেবি জেনারেলি যদি নিচে হয় সাবস্টেশনের ক্ষেত্রে, আমরা বেসিক্যালি হচ্ছে এলবিএস টা নিয়ে থাকি। তবে এমন না যে এলবিএস নিতে হবে, এই ক্ষেত্রে বিসিবিও নেওয়া যায়, বা যেটা হচ্ছে এসটি প্যানেল বিসিবি দিয়ে করা হয়। আবার 500 কেবির উপর চলে গেলে, ধরেন 1000 কেবি বা 2000 কেবি বা 2500 কেবি, সেক্ষেত্রে হচ্ছে মাস্ট বি হচ্ছে বিসিবি ইউজ করা হয়। এমন না যে আবার বিসিবি ইউজ করা যাবে এখানে, আবার SF6 ইউজ করা যাবে না, এমনটা না। অর্থাৎ এখানে একটা কয়েকটা প্যারামিটার বা কয়েকটা বিষয় হচ্ছে আমাদের মাথায় রাখতে হয়। একটা হচ্ছে কি, ধরেন আমরা সাবস্টেশন যখন ডিজাইন করা হয়, তখন দেখতে হবে সাবস্টেশনের এটার স্পেসটা কোথায় হচ্ছে, এটা কি আন্ডারগ্রাউন্ড নাকি আপনার ওপেন স্পেস। তারপর হচ্ছে তার কস্ট মিনিমাইজ করা, তারপর আরো হচ্ছে পাওয়ার সিস্টেম, পাওয়ার ফ্লো, অনেকগুলো বিষয় আছে। সবগুলি বিষয় কনসিডারেশন নিয়ে হচ্ছে একটা সাবস্টেশন ডিজাইন করা হয়। তো সেক্ষেত্রে দেখা যায় কি, সেম রেটিং এর দুইটা সাবস্টেশন যদি দুইটা কোম্পানি যদি আমরা অ্যানালাইসিস করি এসএলডি টা, দেখবেন যে অনেক ডিফারেন্স। আবার বেসিক বেসিক জায়গায় বেসিক প্যারামিটার গুলো আবার দেখবেন সেম থাকে। এই কি কি ডিফারেন্স থাকে, কি কি সেম থাকে, এটা হচ্ছে আমরা মোট দেখবো হচ্ছে আমরা যখন ডিপলি এগুলো স্টাডি করি, তখন হচ্ছে বিষয়গুলো আমরা তার আমরা ডিফারেন্সিয়েশনটা বা ডিফারেন্সটা মূলত আসে হচ্ছে তার ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের উপর। একটা ফ্যাক্টরির তার এক ধরনের ডিমান্ড থাকে, আবার ঠিক সেম ক্যাটাগরি সেম রেটিং যদি একটা সাবস্টন রেসিডেন্সিয়াল জন্য দেখেন, তখন তার মধ্যে তার অবশ্য অনেক ডিফারেন্ট থাকবে। কারণ হচ্ছে 250 কেবি জেনারেলি হচ্ছে আমরা রেসিডেন্সিয়ালে বেশি দেখে থাকি। আবার একটা ছোট একটা ফ্যাক্টরি, তার জন্য 250 কেবি একটা সাবস্টেশন দিন দেখেন, দেখবেন দুইটার মধ্যে অনেক ডিফারেন্স। ডিফারেন্সটা ডিপেন্ড করে হচ্ছে তার লোড লোড ক্যালকুলেশনের উপর, প্লাস হচ্ছে তার ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের উপর।
এখন তো একটা আমরা এসএলটির শুরু থেকে যদি দেখি, সেটা হচ্ছে ধরেন এটা 11 কেবি ফিট লাইন থেকে আসতেছে। ক্যাট ফাইল কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। ওকে। ভাই আচ্ছা, আমরা দেখা যদি এখানে যদি দেখি, দেখা যাচ্ছে, কথা একটু জোরে বললে ভালো হয়। আচ্ছা, আমরা যদি একটা 11 কেবি লাইনটা যদি দেখি, একটা 11 কেবি লাইন ওভারহেড লাইন থেকে আমার লাইনটা আসতেছে, এসে প্রথমে ড্রপ আউট ফিউজ হলো, ড্রপ আউট ফিউজ হয়ে লাইটিং এসটা হয়ে একটা এসটি মিটার। কারণ এই এসটি মিটার পার্টটা হচ্ছে যে সাপ্লাই থাকে, যেমন ডিপিটিসি থাকলে ডিপিটিসি এটা সাপ্লাই করে থাকে। এটা কোনো আম, মানে যেখান থেকে সাবস্টেশনটা পারচেস করে মূলত ওইখান থেকে দেওয়া হয় না, শুধুমাত্র এটা যে মানে ডিবিটিসি হলে ডিবিটিসি থাকে, আরবি হলে আরবি থেকে একটা মিটার দেওয়া হয়, এসটি মিটার। তারপর এরপর হচ্ছে আমার লাইনটা নিয়েছে আমরা একটা এসটি সুইচ গেট, যেটা হচ্ছে আমরা বিসিবি দিয়েও হতে পারে, এটা হচ্ছে আবার এলবিএস দিয়েও হতে পারে, আবার SF6 সার্কিট ব্রেকার দিয়েও হতে পারে। এটা ডিপেন্ড করতেছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের উপর, প্লাস হচ্ছে মানে কস্ট এফেক্টিভ, তারপর ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট, প্লাস হচ্ছে তার আপনার তার স্পেসটা কেমন, ওখানে যে ওই বসানোর জন্য স্পেস আছে কিনা। যেমন আপনি যদি রেসিডেন্সিয়াল যদি দেখে থাকেন, ধরুন তার লোড হচ্ছে ধরুন 100 কিলোওয়াট বা 50 কিলোওয়াট, তখন সে দেখবেন তার মধ্যে কোনো এসটি পার্টি নাই, এই সুইচ গিয়ার পার্টি নাই, সে সরাসরি এসটি মিটার দেখে সরাসরি নিয়ে এসে দেখবেন ট্রান্সফর্মার দিল, ট্রান্সফার থেকে সরাসরি এলটি প্যানেল নিয়ে গেল, অর্থাৎ তার কোনো এসটি সেটে কোনো প্রোডাকশন সিস্টেমই সেই দেয় নাই। কারণ সে দেখবে বলছে আমার এত কষ্ট, আমি এখানে মানে কস্ট ইফেক্টিভ চিন্তা করবো, আমি এখানে এত কস্ট কেন দিব। কারণ এটা হচ্ছে অনেকটা ডিপেন্ড করে হচ্ছে তার ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের উপর। তারপরও যদি যদি আপনার অ্যাকর্ড বা আরএসসি বা নিরাপন এই স্ট্যান্ডার্ড গুলো ফলো করতে চান, তাহলে মাস্ট বি ওদের রুলস রেগুলেশন অনুসারে হচ্ছে আপনার মাস্ট বি এখানে একটা ইনস্টিটিউশনকে ইউজ করতে হবে, হোক সেটা বিসিবি হোক, সেটা হোক আপনার এলবিএসডি হোক, সেটা হোক SF6 সার্কিট ব্রেকার দিয়ে হোক, যেটা দিয়ে হোক এটা দিয়ে করতে হবে। এটার বেশ কিছু আমার আপনার আচ্ছা, এখন যদি আমরা একটু এই বিষয়গুলো একটু বুঝতে ট্রাই করি কেন বিষয়টা কিভাবে হচ্ছে। এখন এটা হচ্ছে আমার মূলত হচ্ছে একটা 500 কেভি সাবস্টেশনের জন্য। সেটা আমরা বুঝতেছি কিভাবে, একে ট্রান্সফরমার সাইজ দেখে, ট্রান্সফরমার সাইজ যদি যত, সাবস্টেশন মূলত হচ্ছে ওইটা ওই ইউনিট অনুসারে করা হয়। এখন যদি আমরা একটু আমরা আবার কাজ সাব- করতেছি। একটু মিট হবেন, কেউ মনে হয় আনমিট হয়ে আছেন। আচ্ছা, এখন যদি আমরা ট্রান্সফরমার সেক্টরে আসলাম, ওদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ধরে নেন যে ওর রিকোয়ারমেন্ট হচ্ছে 500 কেভি একটা ট্রান্সফরমার নিবে, সাবস্টেশন নিবে, এবং সে হচ্ছে আমরা একটা ট্রান্সফরমার তাকে সাপ্লাই করলাম। এখন হচ্ছে আমার এখন আমি যে ক্লায়েন্ট বললো যে ঠিক আছে আমার একটা, আপনি একটা এসটি সুইচ গিয়ার আমাকে দেন। এখন সে যদি আমি তাকে আবার জিজ্ঞেস করবো যে আপনার কি কস্ট ইফেক্টিভ চিন্তা করতেছেন নাকি আপনি প্রোডাকশন সিস্টেমটা ভালো চাচ্ছেন। এখন সে যদি বলে হ্যাঁ আমার ফিউচার, আমি এটা যদি ইন্ডাস্ট্রি সেক্টর যদি দেখেন আমার অনেক ধরনের অনেক লোড থাকে, যেগুলো হচ্ছে আমাদের অনেক একটা মেশিন থাকে অনেক হাই প্রাইসের, মানে আপনার দেখা যায় কয়েক কোটি টাকা দামও একটা ইকুইপমেন্টের দাম থাকে। তো এখন যদি উজু বলে যে আমার এখন 500 কেভি সাবস্টেশন এখন ইউজ করতেছি, কিন্তু ফিউচার দেখা যাচ্ছে আমার এটা 1000 কেভি হতে পারে বা তারও বেশি হতে পারে, তো সো আমার প্রোডাকশন সিস্টেমটা আপনি হাই দেন। সেক্ষেত্রে আমি ক্লায়েন্টকে বলবো হচ্ছে আপনি অবশ্যই আপনি এলপিএস টানি, সেক্ষেত্রে আপনি বিসিবি টানিয়ে থাকেন। যেমন এখানে ক্ষেত্রে আমরা বিসিবিটা ইউজ করছি, এক্ষেত্রে আবার SF6 ইউজ করা যায়, তবে এটা অনেক বেশি কস্ট পড়ে যায়। জালে বাংলাদেশের পার্সপেক্টে ইন্ডোর সাবস্টেশনের ক্ষেত্রে SF6 ইউজ করে না। তো এখন আমার দেখতে হবে সাবস্টেশন যদি আমার 500 কেভি হয়, তাহলে সাবস্টেশন 500 কেভির জন্য আমার এই যে বিসিবি ইউজ করবো আসলে কত এম্পিয়ার বিসিবি ইউজ করবো। যদি আমরা একটু ক্যালকুলেশন করে ট্রাই করি, আমরা এই কোশ্চেনটা সবাই জানি। তো ইকুয়াল হচ্ছে বিআই কস থিটা।
এই কোর্সটা আমরা সবাই জানি, এগুলা এগুলো আমরা পড়ে আসছি। এটা থেকে আমরা এই কোশ্চেনটা ডিরাইভ করে আমরা ট্রান্সফরমার সাইডে আমরা এসটি সাইডের যে কারেন্টটা এবং এলডি সাইডের যে কারেন্টটা এটা হচ্ছে আমরা বের করবো। যদি আমরা এটা একটু দেখি, জাস্ট এখানে আমরা কারেন্টটা কত আসছে এটা একটু ডিরাইভ করলে এটা আমরা আমরা হয়তো বেশিরভাগে জানি। জাস্ট আমি দেখালাম না, যেহেতু 500 কেভিএ, আমরা জাস্ট প্রথমে হচ্ছে এসটি সাইডের কারেন্টটা বের করতেছি। ক্যালকুলেশন করে দেখতে পারেন কত আসে। 26 এর মতো আছে, 26.243। অর্থাৎ এটা হচ্ছে আমার এসটি সেটের কারেন্ট, অর্থাৎ আমার ট্রান্সফরমারের, সরি, অর্থাৎ ট্রান্সফরমার আমরা এদিকে তার সর্বোচ্চ কারেন্ট থাকতেছে হচ্ছে লোড ওভার বেস করে, তার ডিমান্ড থাকতে হচ্ছে 26 এম্পিয়ার। ঠিক একইভাবে যদি আমরা এই সাইডে বের করি তা এলডি সাইডের কারেন্টটা কত আসবে, সেক্ষেত্রে জাস্ট এই জায়গায় শুধুমাত্র আমরা কত দিব, তখন 415 দিব। তাহলে সেক্ষেত্রে আমার আসবে কত, 95। অর্থাৎ আমরা এই সাইডে এই সাইডে কারেন্ট পাচ্ছি হচ্ছে 695। এখন আমরা জাস্ট একটা এসএলডি কে বোঝা ট্রাই করতেছি, হলো এসএলডি তে কি কি থাকে, কেমনে বিষয়গুলো আসতেছে একটা পর একটা, এই বিষয়গুলো হচ্ছে আমরা বোঝা ট্রাই করতেছি। এবং একটা এসএলডি এর উপর বেস করে হচ্ছে আমার একটা সাবস্টেশন ডিজাইনটা করতে হয়। যদি আমরা একটা সাবস্টেশন ডিজাইন, এই সেমিনারটা সাবস্টেশন ডিজাইন, এবং সাবস্টেশন ডিজাইনটা হচ্ছে মূলত হচ্ছে আমার করতে হবে পুরোটাই হচ্ছে এসএলডি উপর বেস করে। যে এসএলডি মেক করবে বা এসএলডি যে আপনার ডিজাইন করবে, তার ডিজাইন উপর বেস করে আমার ফুল সাবস্টেশন ডিজাইনটা হবে। তাই হচ্ছে আমার এসএসডি আগে মানে প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট আমার বুঝতে হবে। বা যদি যে ডিজাইন করে সে যদি করে তার তার ক্ষেত্রে তার বলতে হবে না, সে নিজেই জানে প্রথম দিক থেকে কি ছিল। এখন যদি আমরা একটা জিনিস বোঝার ট্রাই করি, সেটা হচ্ছে কি প্রাইমারি একটা ট্রান্সফরমারের প্রাইমারি সাইডের কারেন্ট হচ্ছে 26 এম্পিয়ার, কিন্তু সেকেন্ডারি সাইডের কারেন্ট হচ্ছে 695 এম্পিয়ার। এখন যদি আমি যদি তার এসটি সাইডে যে এসটি সুইচ গিয়ে যেটা আমরা বিসিবি দিয়ে যেটা আমরা করতেছি, এটা যদি করতে চাই তাহলে আমার সেক্ষেত্রে আমার বিসিবি রেটিংটা কত হবে, মাস্ট বি 26 এম্পিয়ার থেকে একটু বেশি নিলে হবে। এখন আমরা দেখতে হবে মার্কেটে এই সাইজের কোনো সাবস্টেশনের জন্য বা এই সাইজের কোনো বিসিবি পাওয়া যায় কিনা। আমরা যদি যারা ব্রেকার সম্পর্কে আইডিয়া আছে তারা জানেন আপনার বিসিবির সর্বনিম্ন সাইজ হচ্ছে 630 এম্পিয়ার। এরপর হচ্ছে আরো আছে 1250 আছে, আর এর উপরে সাইজও আছে। মিডিয়াম ভোল্টেজ সাবস্টেশনের জন্য মূলত হচ্ছে এই দুইটা সাইজ বেশি ইউজ করা হয়, এর উপরে লাগে না। তো এখন হচ্ছে আপনি কত ইউজ করবেন, 630 ইউজ করবেন নাকি 1250 ইউজ করবেন। আপনার কিন্তু রেটিং হচ্ছে মাত্র 26 এম্পিয়ার, বা পয়েন্ট যদি আপনি কনসিডার করেন তখন 27 এম্পিয়ার সর্বোচ্চ আপনার আপনার রেটিং হচ্ছে আপনার এসটি সেটা কারেন্ট। এখন আপনি ইউজ করবেন কোনটা, আপনার এর নিচে কোনো মার্কেটে পাওয়া যায় না, তাহলে আপনাকে ইউজ করতে হলে মাস্ট বি 630 এম্পিয়ারটা ইউজ করতে হবে, কারণ আর কোনো ওয়ে নাই, কারণ এর নিচে কোনো মার্কেটে পাওয়া যায় না। এখন আমার আমার ডিমান্ড হচ্ছে মাত্র 27 এম্পিয়ার মতো বা 26 এম্পিয়ার মতো, কিন্তু আমি ওকে ব্রেকার লাগাই দিলাম 630 এম্পিয়ার, তাহলে কি ও কি ভালো
কাজ করবে? কেউ একজন বলতে পারেন, যারা বিষয়গুলো বুঝতেছেন কিনা, আমি একটু বোঝার ট্রাই করতেছি আর কি। ভাই 695টা কিভাবে আসছে বুঝি নাই। এই যে এখানে আমরা 11 × 10⁻³ দিছি না, জি। এখানে হচ্ছে আমি জাস্ট 415 দিবেন না, কি ওই যে লো বলতেছে আমার ট্রান্সফরমার একটা সাইডে, দুইটা সাইড না, একটা হচ্ছে আপনার এসটি সাইড, একটা হচ্ছে এলটি সাইড, তাই না? এসটি সাইডে হচ্ছে আমার 11 কেবি আসে, আর এদিকে বের হয় কত, 415 ভোল্ট বা 440 ভোল্ট, যেটা বলেন আর কি। আচ্ছা আচ্ছা। বুঝতে পারছেন? জি। এদিকে 11 কেবি আসে না। তো এইটা আর কি, সেই জন্য প্রথমে আমরা যখন এসটি সাইডে তখন 11 কেবি দিয়ে ভাগ দিছি, আর যখন এলটি সাইডে কানবে তখন 415 দিয়ে ভাগ দিছি। এই ক্ষেত্রে 440 দিলে হতে পারে রেটিংটা একটু চেঞ্জ আসবে, একটু কম আসবে আর কি। 415 দিয়ে করলাম আর কি। তো এখন আপনাদের অবজারভেশন বলেন, যদি আমার 26 এমবি বা 27 এমবি যদি আমার এসটি সাইডে কারেন্ট হয়, সেক্ষেত্রে আমি 34 এমবি যদি ব্রেকার লাগাই, আসলে সেটা কি ভালো কাজ করবে কিনা, আদৌ সেটা কাজ করা মানে তখন কোনো কারণ শর্ট সার্কিট হলো, আসলে কি সে ট্রিপ করবে কিনা, আপনাদের কি মনে হচ্ছে? মনে হচ্ছে 1250টা ইউজ করলে ভালো হবে। এটা তো স্যার হচ্ছে যেহেতু আমাদের 26 এম্পিয়ার কারেন্ট নিচ্ছে, এত বেশি স্যার আমাদের ভিসিবি না লাগানোটাই ভালো। যদিও এটাতে হচ্ছে সবকিছু মেজারমেন্ট সেট করে দেওয়া যায় যে কত এম্পিয়ারে ট্রিপ করবে, কত এম্পিয়ার সবসময় চলাচল করবে, এগুলো সবকিছু সেট করে দেওয়া যায়, কিন্তু এত বেশি এম্পিয়ার না দেওয়াই ভালো। আমাদের এলবিএস ইউজ করলেও তো হয়ে যাচ্ছে এখানে। হ্যাঁ, এলপিএস ইউজ করতে হয়ে যাবে, কিন্তু ধরুন ক্লায়েন্ট বললো আমার ফিউচারে আমার এটা ট্রান্সফার আমি বাড়াইতে পারি, ধরুন এখন 500 কেবি লাগাইছে, ফিউচার ও ধরেন লাগাবে হচ্ছে ধরেন 1250 কেবি একটা ট্রান্সফার লাগাবে, কারণ সে কি আবার আবার একটা এসটি কিনবে? সেটা কিনবে না, কারণ এটা তো ফ্যাক্টরির জন্য বা ইন্ডাস্ট্রির জন্য। ইন্ডাস্ট্রি তো কখনো সে ফিক্স থাকে না, সে আজকে এই ধরেন 500 কেবি লোডের জন্য চালাচ্ছে, সামনে হয়তো তার ফিউচার এক্সটেনশন করলো 2 বছর পর, তখন সে তো আর একটা ট্রান্সফরমার লাগাই দিলেই হলো, সেদিকে আবার নতুন করে এসটি নিবে। ফিউচার চিন্তা করে সে বললো আমার আপনি হাই। যদি স্যার আমরা এটা চিন্তা করি, তাহলে স্যার আমাদের ভিসিবি লাগানোটা বেস্ট হবে, কারণ বারবার আমি হ্যাঁ, বিসিবি লাগানো, এলপিএস এবং বিসিবির মধ্যে কিছু পার্থক্য আছে, এটা আমি বলবো। একটা এসি প্যানেলের দাম তো কম না। হ্যাঁ, কম না, একটা বিসিবির দামই প্রায় হচ্ছে আপনার ভালোগুলা নিলে 4.5 লাখ থেকে প্রায় 7 লাখ টাকা উপরে যায়, যেখানে একটা এলপিএস হচ্ছে মাত্র আপনি 80,000 থেকে 1 লাখ 1.5 লাখ টাকার মধ্যে পাওয়া যাবে। ডিফারেন্স অনেক বেশি প্রাইসে। আচ্ছা, এখানে আমরা একটু স্যার 630 এম্পিয়ারের পিসিবি লাগানো যাবে, আর ওটার মেজারমেন্টটা কমায় রাখলে অবশ্যই কাজ করবে স্যার, 100% কাজ করবে। এখানে একটা বিষয় আছে বোঝা, সেটা হচ্ছে কি, যেহেতু মার্কেটে আমার জেনারেলি হচ্ছে 630 বা 1250 এর বাইরে পাওয়া যায় না, তাহলে আমার কিনতে হলে 630 কিনতে হবে, এর নিচে কেনার কোনো সুযোগ নাই। বা আমি যদি বলি আমার মাত্র 27 এম্পিয়ার, তাহলে আমার হিসাবে 50 এম্পিয়ার দিলেই এনাফ। ধরুন আমি 25% বা 50% এক্সটেন্ড দিলাম, তো ও যদি ধরুন 500 কেবি যদি আরেকটা লাগায়, তাহলে ও তার এম্পিয়ার কত হবে, 26 দ্বিগুণ, তোর 52 এম্পিয়ার সর্বোচ্চ। তাহলে আমি তো তাকে তার তাতে একটু বেশি লাগাই দিলে তো হলো, ফিচার এক্সটেনশন করলো তার এটা হয়ে যেত। কিন্তু মার্কেটে হচ্ছে 30 নিচে পাওয়া যায় না, তা আমরা কিনতে হলে এটা কিনতে হবে। কিন্তু এখানে এসটি তে হচ্ছে একটা জিনিস বোঝার আছে, সেটা হচ্ছে কি, আমরা একটু এসটি প্যানেলটা দেখি তাহলে হয়তো বা আমরা কি, আচ্ছা এটা তোমার একটু ইয়ে হয়ে গেছে, এই পার্টগুলো মুছে দিতে। আচ্ছা, এখন যদি আমরা একটা এসটি দেখি, এটা হচ্ছে মূলত হচ্ছে একটা এসটি প্যানেল। এসটি প্যানেল যদি আমরা একটু চার্টটা দেখি, এখানে কি কি আছে, ধরুন ও বলেছে 36 এম্পিয়ার একটা বিসিবি আছে, যেটা হুন্ডাই কোরিয়া ব্র্যান্ডের, এটা ইনকামিং হিসাবে। আর এগুলো হচ্ছে আমার কন্ট্রোলিং এর জন্য যা যা লাগে আর কি, এগুলো কন্ট্রোলিং বিষয় ভিন্ন, এগুলো কন্ট্রোলিং আমরা যাব না। আচ্ছা, এখন যদি একটা এটা হচ্ছে একটা বিসিবি, আমরা এসটি প্যানেলের মধ্যে বিসিবিটা বসালাম। এই বিসিবি সাইড থেকে দেখি, তাহলে হচ্ছে আমাদের বিসিবিটা হচ্ছে এইভাবে, অর্থাৎ একটা প্যানেলের
ইনার সাইডে যে কি কি থাকতে পারে সেটা হচ্ছে আমরা একটু দেখা এটা একটু দেখি। সেটা হচ্ছে এই যে এই পার্টটা, আমরা কি সব দেখতেছেন সবাই? জি, দেখতে পাচ্ছি। আচ্ছা, এই পার্টটা হচ্ছে এসটি তে আমরা এসটি প্যানেল গুলো থাকি, তবে অনেকগুলো হয়তো বা কোম্পানিকে এটা বেরি করে। আমি জেনারেলি আমি যে যে কোম্পানিতে আছে ওই কোম্পানিটাই আমি মূলত দেখানোর ট্রাই করতেছি, বা আমরা যেভাবে কাজ করি ওইটাই, এটা হচ্ছে মূলত স্ট্যান্ডার্ড। যদি চাইনিজ এসটি প্যানেল গুলা, বা আপনার বাংলাদেশের বেশিরভাগ চাইনিজ অনেক যারা বাইরে থেকে আনে ওই প্যানেল গুলো যদি দেখেন, ইটনের প্যানেল গুলো আর কি, ইটন বা আরো যারা যারা ইউজ করে, এগুলো দেখবেন যে এই সিস্টেমে ওদের গুলা করা, মানে এসটিতে হচ্ছে প্রত্যেকটা কম্পার্টমেন্টকে আলাদা আলাদা করা। ধরেন আমরা বাস বার কম্পার্টমেন্ট আলাদা, ব্যাগের কম্পার্টমেন্ট আলাদা, সিটিপিটি কম্পার্টমেন্ট গুলো আলাদা, আর হচ্ছে আপনার কন্ট্রোলিং যে সাইড থাকে কন্ট্রোলিং গুলো আলাদা। একটু আমরা দেখা ট্রাই করি, এটা হচ্ছে আমার কন্ট্রোলিং চেম্বার, অর্থাৎ আমরা এগুলো একটা প্যানেলের সাইড থেকে দেখতেছি। এই পোর্শনটা হচ্ছে আমার কন্ট্রোলিং, এখানে হচ্ছে আমার এই যে কন্ট্রোলিং যে ব্রেকার গুলো আছে, এই যে আমরা একটু আগে যে এগুলো একটা কন্ট্রোলিং চার্ট দিলাম যে কি কি ব্রেকার গুলো কন্ট্রোলিং এর আমরা ইউজ করতেছি। এই যে কন্ট্রোলিং এর যে পার্টটা আছে এখানে, এই পার্টটা হচ্ছে আমরা মূলত বসা হচ্ছে এই জায়গাতে। অর্থাৎ এখানে পিছনে একটা কিন্তু প্লেট দিয়ে সেপারেশন করা, পুরো চেম্বারটা কিন্তু আলাদা। অর্থাৎ আমরা যদি এই ডোরটা খুলি, তাহলে আমরা দেখতে পাবো হচ্ছে এই চেম্বারটা, এই চেম্বারের মধ্যে আমরা কন্ট্রোলিং পার্টটা দেখতে পারবো, এবং এই পার্টটা হচ্ছে পিছনে যে পার্টটা আছে তার সাথে পুরোপুরি সেপারেশন করা, বা দুইটার মধ্যে একটা সেপারেশন প্লেট দেওয়া আছে। তারপর আপনি যদি বিসিবি দেখেন, বিসিবি হচ্ছে এই কম্পার্টমেন্টে, যেখানে হচ্ছে নিচে আরেকটা কম্পার্টমেন্ট, যে কম্পার্টমেন্টের মধ্যে একটা আপনার পিটি বসানো আছে। আবার এই বিসিবি কম্পার্টমেন্টের দুটো কম্পার্টমেন্টের মধ্যে একটা বেস প্লেট আছে, মানে দুটার মধ্যে সেপারেশন আছে। আবার এটা হচ্ছে বাস বা চেম্বার, দুটার মধ্যে আরেকটা চেম্বার, অর্থাৎ এই চেম্বারটা পুরো আলাদা, ব্যাকআপ চেম্বার পুরো আলাদা, আর এই চেম্বারটা হচ্ছে পুরাই আলাদা। আর এরপর তো আমরা কন্ট্রোল হিসেবে আলাদাই বুঝতে হবে। প্রত্যেকটা কম্পার্টমেন্ট প্রত্যেকটা আলাদা আলাদা চেম্বার হিসেবে, প্রত্যেক কম্পোনেন্টকে আলাদা চেম্বারে বসানো হয়েছে। এটা একটা আহ, সুবিধা আছে। ধরুন আমরা যখন এসটি সাইডে কাজ করি, এখানে ভোল্টেজটা অনেক বেশি হাই থাকে, 11 কেবি হতে পারে আপনার, আপনার 33 কেবি হতে পারে। যে যে কোনো কেবির ক্ষেত্রে আপনি দেখেন এখানে আপনার ভোল্টেজ যেহেতু হাই থাকে, এখানে কোনো একটা যদি আমার ইনসিডেন্ট করে, তাহলে এটার কোনো কারণ যদি তার পাশে আরেকটা জায়গায় যদি এটার প্রভাব যাতে না পড়ে, সেই কারণে হচ্ছে এই এই আপনার এসটি সুইচ গেটটাকে এই জন্য সাজানো হয়। ধরেন কোনো কারণে বাসবারে কোনো একটা শর্ট সার্কিট হলো, এটার কারণে কোনো একটা আর্ক ফ্লাশিং হলো, এখন এই আর্কটা যেটা কোনো কারণে আমার কন্ট্রোলিং চেম্বার মধ্যে আসতে না পারে, সেজন্য এখানে একটা সেপারেশন প্লেট আলাদা করে দেওয়া হয়েছে। আবার কোনো কারণে দেখা যাচ্ছে আমার এই পোর্শন, ধরুন এটা হচ্ছে সিটি পোর্শন, এখানে আমার একটা লুজ কানেকশন হলো। আস্তে আস্তে আমরা যারা সাবস্টেশন নিয়ে মূলত এখানে অনেকেই আছে সাবস্টেশনে কাজ করেন, বা ফ্যাক্টরিতে কাজ করেন, তাদের সাবস্টেশন রুম থাকে, এখানে এসটি প্যানেল দেখবেন। কোনো কারণে হয়তো দেখবেন যে আপনার হয়তো কোনো কারণে এখানে এই কানেকশনে বা লুজ হয়ে গেল, আস্তে আস্তে কয়েক বছর ইউজ করলে একটা সময় মেনটেন্স করা লাগে, সবগুলো দেখা লাগে। যারা এগুলো করেন তার একটা সময় দেখবেন যে কোনো কারণে এখানে একটা লুজ কানেকশন হলো, এখানে আস্তে আস্তে আর্ক ফ্লাশিং হলো, একটা সময় দেখা যায় এখানে বড় ধরনের একটা আর্কিং হলো। কিন্তু এই পোর্শনটা যদি এইটার মধ্যে সেপারেশন রাখতো, তাহলে সরাসরি এসে বাস বাস চেম্বারে হিট করতো। এখন যদি দুটার মধ্যে আরেকটা সেপারেশন আছে, তাহলে এই চেম্বারটা, এই আর্কিংটা এসে বাস বেকারে সরাসরি হিট লাগতে হবে না। যদি আমরা এলটি প্যানেল যেগুলো যেভাবে করি, এলটি প্যানেলের মধ্যে অনেক ধরনের ক্যাটাগরি আছে, যেমন 2B থেকে শুরু করে 4B পর্যন্ত আপনার ক্যাটাগরি আছে। জেনারেলি হচ্ছে যেগুলো 4B সিস্টেমটা হচ্ছে অনেকটা ওয়ান কাইন্ড অফ এসটির মতো, অর্থাৎ প্রত্যেকটা কম্পার্টমেন্টকে আলাদা আলাদা করে দেওয়া। আপনারা যারা সিমেন্সের প্যানেল গুলো দেখছেন, সিমেন্সের এবিবি প্যানেল গুলো যেগুলো হচ্ছে বাইরে থেকে নিয়ে আসে আর কি, বাংলাদেশে যেগুলো ম্যানুফ্যাকচার না, ওই বেশিরভাগ প্যানেল গুলো হচ্ছে আপনার দেখবেন যে হয় 4B, এই এই ক্যাটাগরিতে তারা তাদের প্যানেল গুলা ডিজাইন করা বা প্যানেল গুলা ম্যানুফ্যাকচার করা। আপনি ওইখানে সিস্টেমটা হচ্ছে কি প্রত্যেকটা কম্পার্টমেন্ট এখানে যেরকম আলাদা, ওইখানেও প্রত্যেকটা কম্পার্টমেন্ট কিন্তু আলাদা। এখানে হচ্ছে ওদের প্রাইস গুলো অনেক হাই। বাংলাদেশেও এগুলো বললে বাংলাদেশেও হচ্ছে এগুলো বানায় না এমনটা না, কিন্তু হচ্ছে ক্লায়েন্টের এটা অনেক কস্ট বেড়ে যায় বলে ক্লায়েন্ট জেনারেলি এগুলো এই ধরনের সিস্টেমে যায় না আর কি। সবাই এটা মানে যারা সাবস্ক্রিপশন নিয়ে কাজ করেন তারা মূলত এই জিনিসটা জানবেন।
দেখবেন যে আপনার একটা ইন্ডাস্ট্রি বলবে, তার ইন্ডাস্ট্রিতে তার যদি সব জায়গায় সে কস্ট মানে খরচ করতে পারে, কিন্তু সাবস্টেশনের বেলায় দেখবেন যে সে, বা এই কম্পার্টমেন্ট বেলায় দেখবেন যে সে তার সবসময় কস্ট ইফেক্টিভ চিন্তা করে। অথচ এই প্রোডাকশন সিস্টেম বেস করে তার ফুল ফ্যাক্টরিটাই ডিপেন্ড করে, কিন্তু বাট ও এই জায়গাতেই দেখবেন যে সবচেয়ে বেশি কস্ট ইফেক্টিভ কথা চিন্তা করে। এটা হচ্ছে আসলে বাংলাদেশের প্র্যাকটিসের জন্য একটা বাংলাদেশের মানে বলা যায় একটা একটা ব্যাড প্র্যাকটিস আর কি। তো যাই হোক, এখন হচ্ছে এইচটি প্যানেলে যখন এরকম আলাদা আলাদা কম্পার্টমেন্ট সুবিধা হচ্ছে কি, জাস্ট একটা পোর্শনের কোনো কারণে কোনো প্রবলেম হলে সেটা যেন পরের পোর্শনে বা আরেকটা পোর্শনে গিয়ে যেন হিট করতে না পারে। তো এলটি প্যানেলের ক্ষেত্রেও এই সিস্টেমটা আছে, সেটা ডিপেন্ড করে হচ্ছে ক্লায়েন্টের উপর। হচ্ছে ক্লায়েন্ট যত প্রোডাকশন সিস্টেম, সে যদি যদি বলেন আমার নর্মাল একটা প্যানেল নিব, সেক্ষেত্রে সেটা হতে 1B হতে পারে। আর যদি বলেন আমি একটু হায়ার প্রোডাকশন নেবো, তাহলে সেক্ষেত্রে বলে 2B বা 2A হতে পারে, তাহলে সেক্ষেত্রে তার একটু প্রোডাকশন সিস্টেমটা একটু হাই হয়। এগুলো আমরা যখন কোর্স গুলো জেনারেলে করি, তখন কোর্সের মধ্যে আমরা এই বিষয়গুলো দেখাই থাকি। আছে কি প্রত্যেকটা প্যানেলের 1A 1B 2A 2B 3B 4B, এই প্রত্যেকটা সিকোয়েন্সিয়াল ডিসকাশন গুলো এখানে করা হয় আর কি। আর যাই হোক, এখন হচ্ছে আমরা যেটা বোঝার ট্রাই করি সেটা হচ্ছে কি, এসটি সেটের এই যে ব্রেকারটা আমরা দিলাম, এখন ব্রেকারের জন্য আমরা পাচ্ছি সর্বোচ্চ এম্পিয়ার পাচ্ছি 26 এম্পিয়ার বা 27 এম্পিয়ার। এখন এখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কি, ও 30 এম্পিয়ার যদি হয়, যদিও রেটিং 30 এম্পিয়ার, তাকে আমরা এখানে একটা প্রশ্ন আছে, সেটা কি, আমরা যদি অ্যাসিড এবং বিসিবি সম্পর্কে একটু জানা আমাদের আইডিয়া থাকে, তাহলে আমরা বুঝতে পারবো অ্যাসিবি হচ্ছে সে নিজে নিজে কাজ করতে পারে। অর্থাৎ তার যে ধরেন একটা যদি 32 এম্পিয়ার এসিবি হয়, বা একটা 1000 এম্পিয়ার এসিবি হয়, সে তার রেটিং বা তার রেটিং যেটা হচ্ছে আমরা শর্ট সার্কিট কারেন্ট ক্যাপাসিটি রেটিং বলে, ওই রেটিং এর বেশি যদি চায়, সে অটোমেটিক ট্রিপ করে ফেলবে। এটা তার মেকানিজম হচ্ছে এইভাবে। তাই একটা আপনার গিয়া থাকে আলাদা পার্ট থাকে, যে পার্টটা দিয়ে সে কন্ট্রোলিং করে থাকে অটোমেটিকলি। বাট বিসিবির ক্ষেত্রে বিষয়টা হচ্ছে ডিফারেন্ট। বিসিবি যদিও বা প্রোডাকশন সিস্টেম হিসেবে সে একটা প্রোডাক্টিভ ডিভাইস, বাট ওর কন্ট্রোলিংটা কাজ করে, ওর মাথাটা হচ্ছে এই আইডেন্টি রিলে। অর্থাৎ এই আইডেন্টি রিলে দিয়ে আমরা হচ্ছে বিসিবিটাকে কন্ট্রোল করে থাকি। এখন আমার বিসিবি রেটিং হচ্ছে 30 এম্পিয়ার। এখন তাকে আমি আইডেন্টি রিলের মধ্যে যে প্যারামিটার যেখানে সেটিং করা হয়, সেখানের মধ্যে আমরা সেটিং করে দিব তার রেটিং হচ্ছে, ধরুন তার 8 এম্পিয়ার আছে, আমি 25% বেশি দিয়ে তার একটা সেটিং করে দিলাম। তাহলে সে যদিও তার 30 এম্পিয়ার রেটিং, তখন সে কাজ করবে ওয়ান কাইন্ড অফ, আমি just একটা বেশি কথা না বলি, যে ধরুন 27 যদি ধরি, তখন 27 এম্পিয়ার আমি সেট করে দিলাম। তাহলে ওর রেটিং যদি 30 এম্পিয়ার, বাট ও কাজ করবে হচ্ছে 27 এম্পিয়ার জন্য। ও যখন 27 এম্পিয়ার পার করবে, ওকে আমি একটা নির্দিষ্ট টাইম দিব, যে ধরুন ও 3 সেকেন্ড পর্যন্ত ওয়েট করবে। ও 3 সেকেন্ড পর্যন্ত দেখবে যে 27 এম্পিয়ার বেশি যাচ্ছে, ধরুন ধরুন 35 এম্পিয়ার যাচ্ছে। ও 3 সেকেন্ড পর্যন্ত ওয়েট করবে, দেখবে যে সে আবার 27 এম্পিয়ার নিচে চলে আসতেছে কিনা। যদি 3 সেকেন্ড পর্যন্ত ওয়েট করার পর দেখলো যে না, আসছে না, সে ফাইনালি চিজ করবে। অর্থাৎ এটা হচ্ছে আইএমডি রিলে হচ্ছে কি, সে ইনভার্সলি কাজ করে। ইনভার্সটা কেমন, ধরুন এখানে সে 3 সেকেন্ড মতো ওয়েট করছে, 25 এম্পিয়ার 30 এম্পিয়ার এই করে একটা কারণ সে 3 সেকেন্ড ওয়েট করলো। তখন কোনো কারণে হুট করে শর্ট সার্কিট হওয়ার কারণে তার কারেন্ট রেটিং হয়ে গেল ধরেন 2000 মতো, 2000 এম্পিয়ার মতো হয়ে গেল, বা 2K হয়ে গেল আর কি। সে যখনই রেটিংটা হুট করে বেড়ে গেল, সে মিলি সেকেন্ড, আমি সেট করে দিলাম 10 মিলি সেকেন্ড, 10 মিলি সেকেন্ড, অর্থাৎ 10 মিলি সেকেন্ডের মধ্যে ও ট্রিপ করে ফেলবে। এতক্ষণ কিন্তু 35 এম্পিয়ার জন্য ও 3 সেকেন্ড মতো ওয়েট করছে, কিন্তু 2000 এম্পিয়ার জন্য কিন্তু 10 মিলি সেকেন্ডও কি করে নাই, ওয়েট করে নাই, এর আগে ট্রিপ করে ফেলবে। অর্থাৎ আইএমডি এর সুবিধা হচ্ছে এটা, ও যত বেশি কারেন্ট আসবে ও তত দ্রুত ট্রিপ করবে, কিন্তু যত কারেন্ট কম আসবে তখন ও এক নির্দিষ্ট সময় পর্যন্ত ওয়েট করে দেখবে যে কারেন্টটা আগের জায়গায় চলে আসতেছে কিনা। এটাকে বলে ইনভার্স ডিফারেন্সিয়াল টাইম রিলে, অর্থাৎ ইনভার্সলি কাজ করে। ও ও যত ইয়া করবে, তখন ও যত বেশি মানে কারেন্ট দ্রুত আসবে, তত ও রিভার্সলি কাজ করবে। বিষয়টা বোঝা গেছে কেন আমরা 30 এম্পিয়ার ইউজ করতেছি? জি। এখানে আরো কিছু কিছু জিনিস ইউজ করে, সেটা হচ্ছে কি, ধরেন এখানে এইচটি প্যানেলের ক্ষেত্রে আরো কিছু জিনিস ইউজ করা লাগে, সেটা হচ্ছে থার্মোস্টেট।
থার্মোস্ট্যাটটা কেন? থার্মোস্ট্যাট হচ্ছে, কারণ হচ্ছে আমরা যখন বিশেষ করে যখন শীতকাল যদি চিন্তা করে থাকি, তার ধরেন কোনো কারণে টেম্পারেচার আমার এখন 12 ডিগ্রি হয়ে গেল, কিন্তু আমার ওকে একটা নির্দিষ্ট টেম্পারেচারের মধ্যে রাখতে হয়, ধরেন ওকে 25 ডিগ্রি সেলসিয়াস। তাহলে ও 25 ডিগ্রি সেলসিয়াস আনার জন্য এখন দেখা যায় ন্যাচারাল শীতকালে তার টেম্পারেচার কমে গেছে। এখন ওকে ও সবসময় একটা নির্দিষ্ট টেম্পারেচার আমরা মেনটেন করতে হয়, যারা আইডিয়া তারা জানেন। ওই 25 ডিগ্রি সেট করার জন্য, ওই 25 ডিগ্রি রাখার জন্য এই হিটার কি করে, এই হিটারটা থার্মোস্ট্যাটটা ও হিটারকে একটা কি সিগন্যাল পাঠায়, এখানে একটা সেন্সর থাকে। ওই হিটার কি করে, হিট জেনারেট করে। তখন সে যতক্ষণ না হিট জেনারেট করবে যতক্ষণ 25 ডিগ্রি সেলসিয়াস না উঠে। যখন 25 ডিগ্রি সেলসিয়াস আসে তখন অটোমেটিক ট্রিপ হয়ে ও কি করবে, বন্ধ হয়ে যাবে। তারপর এখানে আরেকটা ইউজ করা হয়েছে ভোল্ট মিটার, আর একটা ইউজ করা হয়েছে অ্যামিটার। আমরা যে সিটি পিটি ইউজ করতেছি, এই যে একটা সিটি, এই যে একটা পিটি ইউজ করতেছি, এই সিটি পিটি মূলত ইউজ করার কারণ হচ্ছে কি, আমরা দুইটা কারণ, একটা হচ্ছে তার প্রোটেকশন ইউজ করি, প্রোটেকশনের কারণে, আর একটা হচ্ছে মিটারিং এর জন্য। অর্থাৎ অর্থাৎ তার বিসিবির মধ্যে এখন কত কারেন্ট যাচ্ছে, এখন তার ভোল্টেজ কত, এটা দেখার জন্য হচ্ছে মূলত হচ্ছে আমরা এই ভোল্ট মিটার অ্যামিটার গুলো ইউজ করি। আর অ্যামিটার মূলত এখানে যেহেতু আমরা এখানে 27 এম্পিয়ার বা সর্বোচ্চ যাইতে পারে, তাহলে আমরা এই কাছাকাছি এটাকে যে এম্পিয়ার মিটার বা মিটার পাওয়া যায় সেটা আমরা ইউজ করবো। ধরেন এটা সর্বোচ্চ 40 এম্পিয়ার পাওয়া যায়, সর্বনিম্ন 40 এম্পিয়ার আমরা এখানে ইউজ করবো। এটা যেটা কারণে ইউজ করছি, সিস্টেমটা লাগছে, সিস্টেমটা দেওয়া হয়েছে। আর এখানে হচ্ছে আমার ভোল্ট মিটার, এখানে তার অনুসারে যত ক্যাবের সাথে ব্যবহৃত হয়, যেমন 12 ক্যাবে দিলেই হয়ে যায়, 12 ক্যাবে দিলে হয়, জেনারেলি হচ্ছে মার্কেটে এটা অ্যাভেলেবেল পাওয়া যায়। তারপর হচ্ছে এখানে ইউজ করা হয়েছে সিলেক্টর। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে সিলেক্টর সুইচ কেন ইউজ করা হয়েছে। ধরেন আমরা যদি এখানে সিলেক্টর সুইচ ইউজ না করতাম, তাহলে আমার এখানে কি হতো, তাহলে আমার হতো কি, ধরেন আমার এখানে বোল মিটার যদি হয়, তাহলে বোল মিটার সে ভোল্টেজ, একটা মিটার দিয়ে তো একটা ফেজে ভোল্টেজ দেখানো হয়, রেড ইয়েলো ব্লু তিনটা ফেজ। তাহলে বাকি দুইটা ফেজ আমরা কিভাবে দেখবো যদি দুইটা মিটার না থাকে? সেটা হচ্ছে আমরা দেখতে পারি হচ্ছে সিলেক্টর সুইচের মাধ্যমে। সিলেক্টর সুইচ দিয়ে আমরা সিলেক্ট করে দিব এখন কোন ফেজ আমরা দেখতে পাচ্ছি। ধরুন আমরা রেড ফেজ চাচ্ছি, তাহলে আমরা সিলেক্টর সুইচ দিয়ে রেড ফেজ করে দিলাম, সে রেড ফেজ ভোল্টেজ দেখাচ্ছে। ইয়েলো ফেজ যখন দেখাবো, সিলেক্ট করে দিব, তখন ইয়েলো ফেজের ভোল্টেজ দেখাবে। ব্লু ফেজে যখন সিলেক্ট করি তখন ব্লু ফেজের সিলেক্ট ভোল্টেজ দেখাবে। কারেন্টের ক্ষেত্রেও আমরা এম্পিয়ার মিটারের ক্ষেত্রেও সেম সেম জিনিস। এক্ষেত্রে সুবিধা কি, আমার দুইটা মিটার লাগাইতে হলো না, সেক্ষেত্রে আমার কস্টটা কমে গেল। মানে দুইটা এম্পিয়ার এবং ভোল্টেজের ক্ষেত্রে চিন্তা করেন, তাহলে 4টা মিটার আমার কমে গেল। এক্ষেত্রে আমার এখানে কি বড় ধরনের একটা কস্ট ইফেক্টিভ হলো। আর সাথে হচ্ছে আমার যদি 4টা মিটার, এখানে আরো 4টা মিটার আমি লাগাইতাম এই প্যানেলের ক্ষেত্রে, আমি দেখবো যে এখানে লাগানো, এখানে মিটার জায়গায় জায়গায় নাই। এখানে আরো এই এসটিতে মূলত হচ্ছে just, তিনটা প্রোটেকশন সিস্টেম অনুসারে এগুলো লাগানো হয়েছে। অনেক ক্ষেত্রে দেখবেন কিছু কিছু এসটি মিটার দেখবেন যেখানে আরো অনেকগুলো মিটার থাকে, এগুলো ডিমান্ড অনুসারে আসে আর কি। আর এতগুলো মিটার লাগানোর জন্য এখানে যতটুকু স্পেস দরকার এতটুকু স্পেস পাওয়া যায় না। সেক্ষেত্রে আমার এক হচ্ছে আমার এখানে স্পেস সংকট, আর একটা হচ্ছে কি আমার কস্ট ইফেক্টিভ, দুইটাই হচ্ছে আমার এখানে করতে পারতেছি, একটা করে সিলেক্টর সুইচ আমরা ইউজ করি। তারপর হচ্ছে আমরা এখানে কিছু ফেজ ল্যাম্প দেখতেছি। এটা হচ্ছে আমার যখনই বিসিবির বিসিবি ইনকামিং যদি আমরা এখানে দিই, এটা হচ্ছে আরামিকের জন্য আর কি। যদি এই আরামি না থাকে সেক্ষেত্রে হচ্ছে আমার সরাসরি বাস বারটা এখানে পর্যন্ত টানা থাকে। আর সেক্ষেত্রে হচ্ছে ইনকামিং এর জন্য আমার এখানে বাস বার পর্যন্ত এখানে টানা থাকে, আর এখানে হচ্ছে সাপোর্টার থাকে, এসটি সাপোর্টার থাকে। আমার ইনকামিং কেবল গুলো নিয়ে এসে, এসটি কেবল গুলো নিয়ে এসে এখানে এটার সাথে লাগানো হয়। আর যখনই আমার এই কেবলের পাওয়ারটা এখানে পর্যন্ত আসলো, তখনই হচ্ছে আমার এই ফেজ ল্যাম্প গুলো হচ্ছে আমার কি, ফেজ ল্যাম্প গুলো আমার জ্বলে উঠবে। অর্থাৎ আমরা বুঝতে পারবো যে এখন হচ্ছে কি বিসিবির গোড়ায় পাওয়ারটা আসছে, আমরা এখন বিসিবি অন করি নাই। বিসিবি যে এই ইনকামিং টার্মিনাল পর্যন্ত পাওয়ার আসছে, এটা বোঝার জন্য হচ্ছে আমরা ফেজ ল্যাম্প গুলো দিয়ে থাকি। আর যখনই আমরা এখানে দেখেন কিছু সিলেক্টর সুইচ ইউজ করা হয়েছে, সরি কিছু অন পুশ ইউজ করা হয়েছে, অফ পুশ ইউজ করা হয়েছে, আর একটা হচ্ছে অনলাইন অফলাইন। আমরা যখনই অন পুশের মাধ্যমে বিসিবি অন করলাম তখন অন ল্যাম্পটা জ্বলে উঠবে, যদি এটা অন হয় আর কি। যদি অন না হলে তাহলে এটা জ্বলে উঠবে না।
যদি অন হয় তাহলে অন ল্যাম্প জ্বলে উঠবে, আমরা তখন বুঝতে পারবো যে কি এখন বিসিবি অন হয়েছে। আর আউটগোয়িং এ যে পাওয়ারটা সেক্ষেত্রে এই সাইডে হচ্ছে আউটগোয়িং, এই ক্ষেত্রে আউটগোয়িং এ পাওয়ারটা যাবে। আর যখনই এখানে একটা ল্যাম্প ইউজ করছে, চিফ ল্যাম্প, যখন এটা কোনো কারণে শর্ট সার্কিট হোক বা ভোল্টেজের কারণে হোক বা আর্থ ফল্টের কারণে হোক, যদি ট্রিপ করে তখন হচ্ছে আমার ট্রিপ ল্যাম্পটা জ্বলে ওঠে। অর্থাৎ যতক্ষণ আমরা যখন আমরা বুঝতে পারবো যে ট্রিপ ল্যাম্পটা জ্বলে উঠছে, তার মানে বুঝতে পারবো কোনো কারণে বিসিবি কোনো একটা প্রবলেম হয়েছে। এখন সেটাও আমরা দেখতে পারবো আসলে কি প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে আমরা আইডিএম রিলের মাধ্যমে গিয়ে ফল চেক করলে তখন আমরা দেখতে পারবো আর সে এখন কি ধরনের ফলে হিট করছে। যাক, মোটামুটি এসপি সম্পর্কে বলা ট্রাই করছি। স্যার এখানে এই যে কন্ট্রোলিং বিসিবি প্যানেলের যে কন্ট্রোলিংটা, এটা কত ভোল্টেজ দিয়ে হয়? এটা কি লো ভোল্টেজ? এটা হচ্ছে পিটি, জেনারেলি পিটিতে দুই ধরনের ভোল্টেজে পাওয়া যায়। একটা হচ্ছে কি আহ 220 ভোল্ট, আর একটা হচ্ছে 110 ভোল্ট। ঠিক আছে, পিটি হচ্ছে জেনারেলি পিটিতে কি করতে পিটি সে ইনকামিং এর নিচে হচ্ছে 11 কেবি, 11 কেবি নিচ্ছে। আর সে পিটি পিটি আমরা জেনারেলি হচ্ছে কি সিকিপিটি ক্ষেত্রে আমরা জিনিসগুলো জানি, যেটা হচ্ছে ও কি করে আমরা জাস্ট রেশিওটাকে ছোট করে দেখানো হয়। আর তার আউটগোয়িং সেক্টর যে কয়েলটা থাকে, সেই কয়েল থেকে আমরা পাওয়ার পেয়ে থাকি হচ্ছে হয় 110 ভোল্ট নিলে 110 ভোল্টে পাবো, 220 ভোল্টে 220 ভোল্টে নেবো। অর্থাৎ জেনারেলি বাংলাদেশের প্র্যাকটিসের ক্ষেত্রে সবচেয়ে বেশি ইউজ করা হয় 110 ভোল্ট। আর এই 110 ভোল্ট দিয়ে হচ্ছে আমরা কন্ট্রোলিং এর পাওয়ার গুলো কানেকশন দিয়ে থাকি। অর্থাৎ তার কন্ট্রোলিং পাওয়ার হচ্ছে 110 ভোল্ট। বোঝা গেছে? হ্যালো। জি স্যার, ক্লিয়ার। আর কারো কোনো কোশ্চেন আছে এসটি নিয়ে? হ্যালো, শুনতে পাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এসএলই আরেকটা পার্ট আছে যে পার্টে আমরা আসতে স্যার চাই। একটু ওই স্যার একটা হিটার কয়েলের কথা বলেছিলেন বিসিবির মধ্যে, ওই হিটার কয়েলটা সম্পর্কে যদি একটু বলতেন। হিটারটা হচ্ছে ধরেন একটা থার্মোস্টেট, থার্মোস্টেটের সাথে একটা সেন্সর লাগানো থাকে। সেই জি। সেন্সরটা হচ্ছে ধরেন আমি সেন্সরটা থার্মোস্টেট সেন্সরটা ধরেন আমি নিয়ে এসে আমি সেন্সরটা ধরেন ওর এই পয়েন্টে সেট করে দিলাম সেন্সরটা। তাহলে ও এই কম্পার্টমেন্টে কত টেম্পারেচার সে কি করবে, সবসময় এটা রিড করে থাকবে। এবং এই থার্মোস্টেটের মধ্যে ডিসপ্লে করে দেখাবে যে কখন টেম্পারেচার কত আছে। এটা এখন কি যদি বাস বারের টেম্পারেচার? স্যার এটা কি বাস বারের? না না, এই কম্পার্টমেন্টের ভিতরে পুরো প্যানেলের ভিতরে টেম্পারেচার কত দেখাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন উদাহরণ 35 ডিগ্রি দেখালো, তাহলে তো সমস্যা না, আমি তোকে সেট করেছি 25 ডিগ্রি সেলসিয়াস, তাই না? ও 35 ডিগ্রি, তাহলে ও হিটার অন করবে না। যখনই ও টেম্পারেচার 25 ডিগ্রি সেলসিয়াস নিচে নেমে গেছে, তখন ও কি করবে, হিটারটা অন করে দিবে। এখানে দুই পাশে দুইটা হিটার লাগানো থাকে। এই পাশে একটা, ধর এটা যদি আমরা রাইট সাইড দেখি, রাইট সাইডে একটা হিটার থাকে, লেফট সাইডে আরেকটা হিটার লাগানো থাকে। তখন হিটার অন করে থাকবে, ও তো প্রতিনিয়ত মেজার করতেছে কারণ সেন্সর। তখনই দেখবে 25 ডিগ্রি, তখন ও হিটার কি করবে, অফ করে দিবে। Just ওর কাজ হচ্ছে এটাই, যে নির্দিষ্ট টেম্পারেচার ধরে রাখা। কারণ আমার কম্পোনেন্ট স্যার যে কম্পোনেন্ট গুলো ইউজ করি, এই কম্পোনেন্ট গুলো ডিজাইন করা হয়েছে ওইভাবে যে একটা নির্দিষ্ট টেম্পারেচার পর্যন্ত সে একটা নির্দিষ্ট টেম্পারেচার থেকে একটা নির্দিষ্ট টেম্পারেচার 25 ডিগ্রি থেকে ধরুন ও সর্বোচ্চ 60 ডিগ্রি 70 ডিগ্রি বা 80 ডিগ্রি পর্যন্ত বাইরে টেম্পারেচার নিতে পারে। এরকম একটা মধ্যে ওই বিল্ডিং ক্যাপাসিটি ভেবে করা হয় আর কি। বলেন। স্যার ওইখানে যে হিটারটা ইউজ করা হচ্ছে, এটা কি ভিসিবি তে যাতে জলীয় কণা না থাকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে হচ্ছে এই বিসিবি না, এটা হচ্ছে পুরো প্যানেলের মধ্যে কোনো ধরনের হ্যাঁ। জলীয় বাষ্প না থাকার জন্য। মানে বিসিবি কোনো স্পেসিফিক না, ধরুন জলীয় বাষ্প থাকলে আমরা এখানে অনেকগুলো সমস্যা হবে। ধরুন বাসবারের উপর আবার এটা ইফেক্ট করে। ঠিক আছে, রাস্ট জমতে পারে, হ্যাঁ, বিভিন্ন গাছ জমতে পারে বাসবারের উপর। মানে যেমন রাস্ট। এই এই জয়নিং এই পার্টগুলো আমরা জানালে এই পার্টগুলোতে হচ্ছে এসটি হিট সিঙ্ক করাই, তাই না? কিন্তু এই এই পার্টগুলোতে কিন্তু আমরা কখনো এই জয়নিং পার্টগুলো হিট সিঙ্ক করানো হয় না। এটা তো করানো যায়ও না, তাই না? এখানে নাট বল্টু থাকে, এগুলো জি সবসময় মানে ইয়া থাকে, উন্মুক্ত থাকে। আমরা যদি এখানে যদি ওই যে জলীয় বাষ্প যদি আস্তে আস্তে থাকে, তাহলে একদমই আস্তে আস্তে এখানে মৌচা পড়ে যাচ্ছে। প্লাস হচ্ছে হ্যাঁ। এখানে আপনার নাট বল্টু গুলো আস্তে আস্তে ডিল হয়ে যায়, অনেক ধরনের প্রবলেম হয়। ঠিক আছে। জি স্যার, থ্যাংক ইউ। স্যার আর একটা প্রশ্ন আছে। হ্যাঁ স্যার ওই যে কিছু কিছু সাবস্টেশন রুমে আমরা ভিসিবির পাশে আমরা ব্যাটারি ব্যাংক দেখতে পাই, ডিসি ব্যাটারি। তো
ওই ব্যাটারি দিয়ে কি কন্ট্রোল গুলা করে বিসিবি? আচ্ছা, এটা একটু ডিফারেন্ট জিনিস। সেটা হচ্ছে কি, ধরেন আমরা জেনারেলি বিষয়টা একটু ইন্টারেস্টিং, একটু বোঝার ট্রাই করি। আর আর এটা হচ্ছে একটা minute। ধরেন আমি যে বললাম যে আমার ইনকামিং কেবলটা এখানে, তাই তো, বাসবারটা এখানে থাকে। আমার এসটি কেবলটা নিয়ে এসে আমি এখানে ইন করি। এখন যদি আমার সেক্ষেত্রে আমার যদি যখন এটা হচ্ছে আলাদা একটা কম্পার্টমেন্ট, এটা হচ্ছে আরএমই এর জন্য মূলত ডিজাইন করা। যখন আমার সিঙ্গেল একটা এসটি থাকে, সেক্ষেত্রে আমার পিটিটা থাকে হচ্ছে এই পজিশনে পিটি, অর্থাৎ ইনকামিং কেবলের সাথে তার পাওয়ারটা লাগানো থাকে। যখনই ইনকামিং কেবলটা পাওয়ার আপ হয়, তখন হচ্ছে পিটিতে পাওয়ার আপ হয়। আর যখন পিটি পাওয়ার আপ হয়, তখন সাথে সাথে এই পাওয়ারটা নিয়ে এসে আমার কন্ট্রোলিং এ যায়। এখন আপনি যদি চাচ্ছেন কোনো কারণে আমার এই কেবলের পাওয়ারটা কাট হয়ে গেলো বা পাওয়ারটা আসলো না, তো আমার পিডিবি থেকে বা সাপ্লাই নিলাম, ওই সাপ্লাই থেকে পাওয়ারটা আসলো না, কোনো কারণে পোলে কোনো প্রবলেম হলো, সেখান থেকে সুইচ কি হইলো, আমরা কাট করে গেলো, তার মানে এখানে পাওয়ার আসলো না। তার মানে কি আমার এই আপনার ইয়াতে এই কন্ট্রোলিং এর কি কোনো পাওয়ার আসবে? কারণ ও তো এখানে পাওয়ারই পেলো না। আসা কি পসিবল যদি আমার মেইন পাওয়ার সোর্স বন্ধ হয়ে যায়? না না, আমরা রিডিং দেখতে পাবো না। হ্যাঁ, রিডিং দেখতে হবে না, কিন্তু আমার এসটি ক্ষেত্রে হয় কি, বিশেষ করে যারা হাই সেন্সিটিভ আপনার সাবস্টেশন, বিশেষ করে অনেক ফ্যাক্টরি আছে, যারা অনেকগুলো ডিভাইস আছে, যারা অনেক ধরনের আপনার হাই সেন্সিটিভ ডিভাইস আছে, তো সেই ক্ষেত্রে ওরা চায় কি আপনার এসটি প্যানেলে সবসময় যেন পাওয়ার থাকুক। অর্থাৎ আপনার এসটি আপনার ধরুন কোনো কারণে আপনার সাপ্লাই লাইন কাট হয়ে গেল, বা কোনো কারণে সেটা থাকুক না থাকুক যাই হোক, কিন্তু আমার এসটি তে যেন সবসময় পাওয়ার থাকে। তো সেই কারণে ওরা কি করে, আলাদা একটা পাওয়ার ব্যাংক দিয়ে আপনার ব্যাটারি ইউজ করে, ওই ব্যাটারি দিয়ে এই সাপ্লাইটা দিয়ে থাকো। মানে আমার এই যে জায়গা থেকে যে পাওয়ারটা আমরা ইয়া থেকে নিচ্ছি না, পিডি থেকে নিচ্ছি না, পিডি থেকে না নিয়ে সে ব্যাটারি ব্যাংক থেকে পাওয়ারটা নিয়ে থাকে, ডিসি সোর্সটা। এতে করে হয় কি, আপনার সব সময় দেখবেন যে এই সব সময় লাইভে থাকতেছে, এই যে বিসিবিটা, সরি, ইনভার্টারটা, ও আপনাকে বলে দিচ্ছে যে আপনি এখন এই সময়টা কি হয়েছে, এই এই ফল্ট হয়েছে, এই সময়টা এইটা হয়েছে, এই সময়টা আপনার প্রত্যেকটা জিনিস আপনি মনিটরিং করতে পারবেন। এটা মূলত হচ্ছে বেশি কোর্স করে করা হয়, যেখানে এসকাডা সিস্টেম আছে, ওইখানে মূলত এই বিষয়টা করা হয় আর কি। সবসময় এসটি পার্টে পাওয়ার দিয়ে রাখা হয়। প্লাস হচ্ছে যে কোনো ডাটা সেন্টার যারা এসটি প্যানেল গুলো যেগুলো আছে, ওগুলো তো ঠিক এই সিস্টেমটা দেওয়া হয় সবসময়। ব্যাটারি ব্যাংক থেকে সাপ্লাই দেওয়া হয় ডিসি সোর্সটা, যাতে করে সবসময় এসটি কি থাকে, সোর্সটা মানে সবসময় সোর্স যেন থাকে। আপনি যদি কখনো যদি আহ, অনেক সময় কোশ্চেন গুলো এভাবে দেখা যায় যে একটা সাবস্টেশনের হার্ট কোনটাকে বলা হয়, এটা কি এসি সোর্স নাকি ডিসি সোর্স? এই কোশ্চেন গুলো অনেক সময় দেখা যায়, আমরা দেখছেন কি জানি না। এই জন্য বলা হয় আর কি, ডিসি সোর্সটা বলা হয় হচ্ছে একটা একটা সাবস্টেশনের হার্ট বলা হয়, মানে সাবস্টেশন মূল বলা হয় আমরা ডিসি সোর্স, এই জন্য যাতে করে সবসময় কন্ট্রোলিং সিস্টেমটা অন থাকে। আর যখনই আপনি এই আইটেম রিলে সবসময় পাওয়ার থাকবে, পাওয়ার অফ থাকবে, কোনো কারণে যদি ধরুন আমরা এখন মেইন সোর্স কাট আপনার কাটের মোডে ছিল, আর হুট করে সে আসলো, একটা ফল কারণ আসলো, সে বিসিপি, ও সবসময় যখন ও গিয়ে থাকবে, পাওয়ার অফ থাকবে, ও প্রতি সময় মানে প্রত্যেকটা সেকেন্ডে ও কি করতেছে, আপনার ফল গুলাকে হচ্ছে কিনা ডিটেক্ট করতে থাকতেছে। যখন কোনো কারণে একটু পাওয়ার অফ হলো, কিন্তু সাথে সাথে একটা ফল্ট আসলো, সে সাথে সাথে টিপ করে বসে থাকবে, কারণ ও তো আগে থেকে রেডি হয়ে বসে আছে যে ফল্ট আসছে কিনা এটা মনিটরিং করার জন্য। বোঝা গেছে? মূলত এই কাজগুলোর জন্য হচ্ছে এই ব্যাটারি ব্যাংক বা আপনার ব্যাটারি সার্ভার সবসময় রাখা হয় আর কি। ওকে, এখন যদি আমরা একটু এসএলই এর আরেকটা পার্টে আসি, সেটা হচ্ছে কি আহ, আচ্ছা, এখানে হচ্ছে আমরা একটু ডিসকাশন একটু সামনে নেওয়ার আগে কিছু ফর্মাল কিছু বিষয় আছে, যেগুলো হচ্ছে আমরা মূলত সেমিনার গুলোতে উল্লেখ করে থাকি। সেগুলো হচ্ছে কি, আমাদের একটা মূলত হচ্ছে একটা অ্যাডভান্টেজের একটা হচ্ছে, এটা হচ্ছে নিয়মিত একটা কোর্স, যেখানে হচ্ছে সাবস্টেশন ডিজাইন নিয়ে কাজ করা হয়। সাবস্টেশন বিভিন্ন বিষয়গুলো নিয়ে এখানে মূলত হচ্ছে প্যানেল ডিজাইন, এসটি প্যানেল, এলটি প্যানেল, পিএফআই, তারপর হচ্ছে আপনার এমসিসি প্যানেল, তারপর বিভিন্ন ডিস্ট্রিবিউশন বোর্ড, এই বিষয়গুলো হচ্ছে বেস করে আমাদের একটা কোর্স আছে, সেটা হচ্ছে সাবস্টেশন প্যানেল ডিজাইন কোর্স। মূলত এই কোর্সটাতে আমরা
যদি একটু দেখি আসলে কি কি বিষয়গুলো নিয়ে আমরা ডিসকাস করি। মূলত হচ্ছে আমরা এই 18টা মূলত হচ্ছে 18টা ক্লাস আমরা করি করে থাকি। এটা মূলত 18টা ক্লাসের মধ্যে জ্ঞাত থাকে না, সীমাবদ্ধ থাকে না। এটা দেখা যায় কি 20, 22টা, 25টা হতে পারে। এটা জাস্ট মডিউল হচ্ছে 18টা হচ্ছে আমরা মূলত কমপ্লিট করে ট্রাই করি আর কি। সেখানে হচ্ছে ফার্স্ট হচ্ছে আমরা একটু ফার্স্ট ক্লাস হচ্ছে আমরা কোর্স নিয়ে ইন্ট্রোডাকশন দিয়ে থাকি, কি কি পড়াবো এটা একটা। আর এই ফর হচ্ছে আমরা একটা এসএলটি দিই, যেখানে হচ্ছে আজকে আমরা যে এসএলটিটার উপর বেস করে কাজ করছি, এরকম হচ্ছে একটা যে কোনো একটা এসএলটি বা যে কোনো একটা সাবস্টেশনের আমরা একটা ডেমো নিয়ে ওইটার উপর বেস করে হচ্ছে এসএলটি আমরা ডিসকাস করে থাকি। এসএলটি আরো কি কি বিষয়গুলো আছে, ধর আইসি এনএসি স্ট্যান্ডার্ড, বিএনসি স্ট্যান্ডার্ড অনুসারে এই বিষয়গুলো খুঁটিনাটি আমরা ডিসকাস করে একটা এসএলটি কিভাবে ডিজাইন করতে হয়, কি কি মাথায় রাখতে হয়, সিম্বল গুলা কি কি কিভাবে হয়, এই বিষয়গুলো হচ্ছে আমরা ডিসকাস করে থাকি। এরপর লোড ক্যালকুলেশন, ট্রান্সফর্মার সাইজিং, এগুলো হচ্ছে ক্রমান্বয়ে আসে। আমার এরপর হচ্ছে কেবল সাইজ গুলোকে দেখানো হয়। এরপর হচ্ছে আমার সার্কিট ব্রেকার, বিভিন্ন ধরনের সার্কিট ব্রেকার ডিসকাস গুলো করা হয়। এই বিষয়, এই ফর্মাল এগুলো ডিসকাশন গুলো, এগুলো হচ্ছে আমাদের খুবই দরকার। কারণ হচ্ছে আমরা যখন একটা সাবস্টেশন ডিজাইন করবেন, আপনার এই বিষয়গুলো সম্পর্কে মাস্ট বি আপনার ডিজাইনের সম্পর্ক বা ডিজাইন করার ক্ষেত্রে মাস্ট বি আপনার এই বিষয়গুলো নলেজ, ভালো নলেজ থাকা লাগবে। আদারওয়াইজ আপনি কখনো সাবস্টেশন ডিজাইন করার ক্ষেত্রে এই বিষয়গুলো যদি আপনার জানাশোনা না থাকে, তাহলে আপনি কখনো মানে একটা একটা এসএলডি ডিজাইন করার ক্ষেত্রেও পারবেন না। তারপর স্যার আমরা যারা কাজ করি, যারা সাবস্টেশনে কাজ করি অথবা যারা ফ্যাক্টরিতে কাজ করি, দেখা যায় একটা প্রত্যেকটা ফ্যাক্টরিতে একটা করে সাবস্টেশন মাস্ট বি আছে। আর আমরা যারা মেইনটেনেন্সে কাজ করি, তারা দেখা যায় একটা পিএফআই আছে। পিএফআই স্টেপিং সাইজ গুলো কেন হচ্ছে, কেন বারবার আপনার পিএফআই ট্রিপ করে, কেন বারবার পিএফআই আপনার ফল্ট গুলো কিভাবে আমরা এই কি আমরা অ্যানালাইজ করে কিভাবে ফল্ট গুলোকে আপনার আবার মিনিমাইজ করা যায়, এই বিষয়গুলোর উপর আমরা করতে পারি না। তার হচ্ছে কারণ হচ্ছে আমরা সাবস্টেশন সম্পর্কে ভালো একটা নলেজ না থাকার কারণে। অর্থাৎ এই কোর্সটা হচ্ছে যারা বেসিক্যালি সাবস্টেশন বড় একটা নলেজ রাখতে চায় তাদের জন্য, প্লাস সাবস্টেশন ডিজাইন যারা শিখতে চায় তাদের জন্য মূলত হচ্ছে একটা, আমি মনে করি একটা গ্রেট অপরচুনিটি। আপনাদের এই কোর্সটা করলে তাহলে হয়তো আপনাদের এই বিষয়গুলো সম্পর্কে একটা ভালো নলেজ আসবে। আপনার মিডিয়াম ভোল্টেজ সুইচ গিয়ার যা, হাই ভোল্টেজ সুইচ গিয়ার তা জাস্ট একটু এক্সটেনশন পার্ট। তারপর এছাড়া এখানে আরো কিছু বিষয় দেখানো হয়, যেমন হচ্ছে আমরা কন্ট্রোলিং পার্ট গুলো, কিছু কিছু জিনিস, যেমন পিএফআই কন্ট্রোলিং কিভাবে করা হয়, এসটি এসটি কন্ট্রোলিংটা যেটা হচ্ছে অনেকটা ডিপেন্ড করে হচ্ছে স্টুডেন্টের উপর। অনেকে বিষয়টা একটু জটিল হওয়ার কারণে অনেকে হয়তো বা বুঝবে না। বাট এলটি সেক্টর যে ছোটখাটো যে কন্ট্রোলিং বিষয়গুলো আছে, এই বিষয়গুলো হচ্ছে আমরা ক্রমান্বয়ে কোর্সে দেখাই থাকি। এবং প্রত্যেকটা যখন এসটি এসটি যখন ডিজাইন করা হয়, এসটি সম্পর্কে মোটামুটি সব ডিজাইন সবগুলো আহ, বিষয়ে স্টাডি করানোর পর, মানে আমরা লেকচারের পর তারপর হচ্ছে আমরা এসটি ডিজাইনে ঢুকি। ঠিক একইভাবে হচ্ছে এলটি ক্ষেত্রেও ঠিক তাই, পিএফআই ক্ষেত্রেও ঠিক তাই। তারপর এখানে হচ্ছে লাস্টের দিকে হচ্ছে আমরা কিছু জিনিস বিশেষ আমরা, অফারে হ্যাঁ কিছু জিনিস হচ্ছে আমরা যেমন আর্থিং সিস্টেম সম্পর্কে একটু, তারপর হচ্ছে রিলে প্রোটেকশন সিস্টেম, এই বিষয়গুলো হচ্ছে ডিসকাস করে থাকি। তারপর হচ্ছে এই এই কোর্সটা হচ্ছে আপনি মূলত দুইটা জিনিস বেসিক শিখতে পারবেন। যারা হচ্ছে অটোক্যাড শিখতে চায়, তারা হচ্ছে আমরা যেহেতু আমরা অটোক্যাডে মূলত কাজ করি, তাহলে অটোক্যাড সম্পর্কে তার মোটামুটি ভালো ধারণা হয়ে যাবে এই কাজগুলো করতে করতে। আর একটা হচ্ছে স্কেচআপ। আমরা যে থ্রিডি ভিজুয়ালাইজেশন গুলো দেখবো, সেটা হচ্ছে মূলত দেখবো হচ্ছে স্কেচআপে। তো যারা স্কেচআপ সম্পর্কে যারা জানেন, তারা হচ্ছে একটু থ্রিডি, যারা ইন্টেরিয়র ডিজাইন, থ্রিডি ডিজাইন, এই বিষয়গুলোর ক্ষেত্রে স্কেচআপ ইউজ করা হয়। তো আমরা দুইটা মোটামুটি এই কোর্স করলে আমরা দুইটা কোর্স, দুইটা সফটওয়্যার সম্পর্কে জানা হয়ে যাবে। একটা হচ্ছে অটোক্যাড, একটা হচ্ছে স্কেচআপ। কোর্সের কি কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন যে। স্যার আমার এখানে একটা কোশ্চেন ছিল, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, বলতে শুনতে পাচ্ছি, বলেন। আচ্ছা, এখানে ওই যে দেখতেছি আরএসসি এবং নিরাপন অডিটের বিষয়গুলো এখানে লেখা আছে শুরুতেই 1 নম্বরে। তো এটা কি আপনারা একদম সম্পূর্ণ আরএসসি এবং নিরাপনের সম্পূর্ণ বিষয়গুলো শেখান? একটা সাবস্টেশন ডিজাইন করার ক্ষেত্রে আমরা এই বিষয়গুলো অটোমেটিকলি চলে আসে। ধরুন আমি ট্রান্সফরমার সিলেক্ট করতে চান, কিভাবে সিলেক্ট করবেন? এটা একটা স্ট্যান্ডার্ড আছে না, এটা হুম আরএসসি হুম স্ট্যান্ডার্ড অনুসারে, তারপর বিএনপি স্ট্যান্ডার্ড অনুসারে, এনএপি স্ট্যান্ডার্ড অনুসারে, এই কোডগুলো হচ্ছে আমরা দেখাই যে আমরা এই স্ট্যান্ডার্ড এটা বলে, এই স্ট্যান্ডার্ড এটা বলে। তারপর কেবল সিলেকশনের ক্ষেত্রে দেখবেন যে এক কেবল সিলেকশনের ক্ষেত্রে বলে থাকে। তো আপনি কোনটা ফলো করবেন, বা আরএসসি কি বলে, নিরাপন কি বলে, বিএনপিসি কি বলে, এই বিষয়গুলো হচ্ছে আমরা যখন ক্লাস করি তখন বিষয়গুলো হচ্ছে আমরা ডিসকাস করি। এখানেই বলে দিই যে আমরা এই রেফারেন্স অনুসারে যদি বলেন, আমি এটা এরকম
বাসবার আপনি বাসবারের ক্ষেত্রে যদি সিলেকশন ক্ষেত্রে যদি দেখেন, দেখবেন আপনি আরএসসি যদি বলে থাকে, ও ও বলে কি আপনার 1.55 ধরলেই হবে, মানে এর নিচে ও এক্সপেক্ট করবে না। আবার যদি আপনার বিএনবিসি দেখেন, তো সে 1.6ও সে অ্যাকসেপ্ট করে। বুঝতে পারছেন? তো আবার জি এনএফিও 1.6 নিয়ে থাকে, তারপর আবার নিরাপন ও তো 1.5 এর নিচে নামবেই না। তো এই বিষয়গুলো হুম হচ্ছে হুম যখন আমরা যখন যে পোর্শন অনুসারে যে কোড স্ট্যান্ডার্ড গুলো আসে, ওই কোড গুলো হচ্ছে আমরা নিয়ে আসি। আচ্ছা, মানে আরএসসি এটা তো কি মনে করেন, ক্লোজ? আরএসসি নিরাপন বিএনপিসি গুলো তো বিশাল জিনিস, তাই না? এখানে তো ওরা তো অনেক হ্যাঁ কিছু হ্যাঁ, নিয়ে ডিসকাস করছে। বাট আমাদের জি সাবস্টন ডিজাইনের ক্ষেত্রে যে পোর্শন গুলো আসে, ওই পোর্শন গুলো হচ্ছে আমরা এখানে নিয়ে আসি। জি। আর হচ্ছে ওই এইচটি এবং এলটি সুইচ গিয়ারের ক্ষেত্রে আপনারা কি একদম 2D 3D সবকিছু একদম স্ট্যান্ডার্ড অনুযায়ী, আইসি স্ট্যান্ডার্ড এবং আইইই স্ট্যান্ডার্ড অনুযায়ী সবকিছু শেখান নাকি? হ্যাঁ, আমরা তো যখন ডিজাইন করবো তখন অবশ্যই স্ট্যান্ডার্ড ফলো করে দিয়ে নয়। আর আমরা হুম জেনারেলি ডিজাইন গুলো হচ্ছে বেসিক্যালি দেখবো হচ্ছে 2D তে, আর 3D হচ্ছে আমরা জাস্ট কিছু ডেমো দেখবো, যেটা হচ্ছে ধরেন হুম 3D তে কোনো ক্লায়েন্ট তো 3D ডিজাইন দেখবে না, কারণ 3D তো আপনি প্রিন্ট করতে পারবেন না, তাই না? জি ওকে প্রিন্ট কপি দেখাইতে হলে বা আপনার 2D ডিজাইন করে দেখাইতে হয়। 2D তে ডিজাইন করে আপনার তো 3D তো প্রিন্ট করা যায় না। তো যার হুম কারণে হুম হচ্ছে আমরা চিঠি দেখবো হচ্ছে ধরুন একটা প্যানেল তো, যারা মনে করেন আপনার সামনে একটা প্যানেল আছে, আপনি সাবস্টেশনে কাজ করেন বা আপনার একটা ফ্যাক্টরিতে মেনটেন্যান্স আসেন, তো আপনি তো প্যানেল দেখছেন, তাই না? ধরুন হুম আপনি হুম যে প্যানেল দেখে নাই, সেই আসলে কিভাবে প্যানেলটা কিভাবে কনসিডার করবে বা সেই ইমাজিনেশনটা তো করতে পারবে না। তো তার জন্য হচ্ছে আমরা স্কেচ আপে হচ্ছে কিছু কিছু আমরা প্যানেল দেখাবো, যে এই প্যানেলগুলো এইভাবে ডিজাইন করা হয়, এই পোর্শনে এই থাকে, বাসবার এইভাবে থাকে, দেখাগুলো এই পজিশন থাকে, তখন সে ভিজুয়ালাইজেশন আনতে পারবে যে একটা প্যানেল এইভাবে থাকে। মানে এটা হচ্ছে যারা ফ্রেশার তাদের ক্ষেত্রেও, আর যারা ধরেন অন্য সেক্টর কাজ করে, সে এখন হয়তো বা সামনে চাচ্ছে, চিন্তা করতেছে, সে এখন এই বিষয়গুলো নিয়ে স্টাডি করবে বা বিষয়গুলো নিয়ে যা কাজ করবে, সেক্ষেত্রে তার জন্য এই থ্রিডিতে বেশি ভালো। বা এখানে কি কন্ট্রোলিং এর কিছু জি আমি শেখাবেন নাকি শুধু আরএফসি টারএফসি বুঝি নাই ভাই, আবার বলুন তো। দিয়ে পিসিবি কন্ট্রোলিং এর কিছু শেখানো হবে, মানে কিভাবে কন্ট্রোলিং ওয়ারিং করতে হবে বা কিভাবে কি করতে হবে এগুলো শেখাবেন, নাকি শুধু আরএসসি অডিটর যেগুলো আছে, যে এনএফপিএস উত্তর, তারপরে হচ্ছে বিএনপিসি রুলস কিভাবে কি আমি স্ট্যান্ডার্ডে তৈরি করবো সেগুলো শেখাবেন, নাকি কন্ট্রোলিং এগুলো শেখাবেন? কন্ট্রোলিং হচ্ছে আমরা মূলত বেসিক্যালি কিছু কন্ট্রোলিং দেখাবো, সেটা হচ্ছে ধরুন এলটি গুলো দেখাবো, তারপর হচ্ছে পিএফআই গুলো দেখাবো। এসটিটা হচ্ছে একটু জটিল, যদি কেউ আপনাদের কোর্স যারা করবে তারা যদি ডিমান্ড করে আমরা এসটি দেখতে চাই বা আমরা অনুষ্ঠানে দেখান, তাহলে সেক্ষেত্রে আমরা দেখাই। বুঝতে পারছেন না? কারণ এসটি একটু ডিফারেন্ট হওয়াতে ধরেন মনে করেন অনেকে শুধু তো এলবিএস একরকম, বিসিবি একরকম, বাট আমরা পিএফআই ক্ষেত্রে তো মোটামুটি সবগুলো সেম থাকে, একটা বুঝলে সব বুঝে। তো এটা ডিপেন্ড করতেছে আপনার যারা কোর্স করতেছে বা স্টুডেন্ট, তারা যদি চায় তো সেক্ষেত্রে দেখায়। স্যার, আমার আরেকটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে আমি আসলে আহ, বর্তমানে ফ্রেশারই আসলে। মানে আমি একটা চাকরি করছিলাম, ওটা ছেড়ে দিয়েছি। এখন বর্তমানে আমি পাওয়ার সেক্টরের জন্য প্রিপারেশন নিচ্ছি মূলত। তো আমি একটা কোর্স করেছিলাম অন্য একটা জায়গা থেকে, ওখানে আমি আরএসসি অডিট সম্পর্কে মোটামুটি আমার একটা ধারণা হয়ে গেছে, আমি এসএলডিটা রেডি ডিজাইন করতে পারি। এছাড়া আপনাদের কি এরকম কোনো কোর্স আছে কিনা যেটাতে আসলে আহ, দেখা গেল যে ওই যে আহ, অনেকগুলো রিপোর্ট শিট তৈরি করতে হয়, থার্মোগ্রাফিক স্ক্যান রিপোর্ট, তারপরে হচ্ছে আর্থিং টেস্ট রিপোর্ট, তারপরে হচ্ছে আপনার ওই ইনসুলেশন, ওয়্যার ইনসুলেশন, এগুলো তো আপনার কথা আমি বুঝতে রেজিস্ট্যান্স পারছি, রিপোর্ট। আপনার কথা আমি বুঝতে জি। পারছি। এগুলো হচ্ছে আপনি আরএস অডিটের কথা বলছেন। অডিট আর ডিজাইন হচ্ছে জি আলাদা মানে জিনিস, ঠিক আছে? অডিট হুম হচ্ছে আমরা একটা জিনিস ধরেন, আপনি জাস্ট ওদেরকে দেখাইতে হয় আপনার যে এক্সিস্টিং যে প্যানেল গুলো আছে বা এক্সিস্টিং যে সাবস্টেশনটা আছে, এটা হচ্ছে আপনি স্ট্যান্ডার্ড কোড অনুসারে ফলো করছেন কিনা, ঠিক আছে? হুম হুম আর এটার জন্য হচ্ছে এটা হচ্ছে আপনি জাস্ট অডিট ফেস করার জন্য আপনি কিছু কিছু বিষয় ধারণা রাখাটা, এটা হচ্ছে ওই ধারণাটা। আর আমরা হচ্ছে ডিপলি হচ্ছে এটা ঢুকে যাবো এখানে। এখানে হচ্ছে আপনি এই জি মানে বিষয়, এখানে হচ্ছে পুরো ডিপলি চলে যাবে। আপনি একটা প্যানেল দেখছেন, সেই প্যানেলটা কেন এটা হয়েছে, আপনি যখন এটা হুম ফুল হুম জেনে যাবেন, তখন আপনি আরএসসি নিরাপন বা অন্যান্য যে সবগুলো এখানে চলে আসতেছে। আর আপনি থার্মোগ্রাফি বা মুভ যেগুলো বলতেছেন, এগুলো হচ্ছে এগুলা রিপোর্ট গুলা হচ্ছে অ্যাডভান্স থেকে অফিসে একটু যোগাযোগ করে দেখতে পারেন, ওরা আরএসসি নিয়ে বেশ কিছু কোর্স করায়, শুধু জি, আরএসসি আসসালামু কেন্দ্রিক। আলাইকুম। স্যার, আমি একটু ইন্টারাপ্ট করতে চাচ্ছিলাম। হ্যাঁ, বলেন।
স্যার জি বলেন। ভাইয়ার জি আহ, ভাই যে কোয়েশ্চেনটা করেছে সেটার এন্টায়ারে আমি উত্তরটা দিতে চাচ্ছি আর কি। বেসিক্যালি হচ্ছে আপনি যে বিষয়গুলো চাচ্ছেন সেটা আমাদের ইলেকট্রিক্যাল ডিজাইন ইনস্টিটিউশন ফর অ্যাকর্ড আর সে টেকনিক্যাল অডিট আমাদের যে কোর্সটি আছে এটার মধ্যে আপনার যে রিকোয়ারমেন্ট সেই বিষয়গুলো কভার করা হয়েছে। তা আপনি চাইলে আমাদের এই কোর্সের মাধ্যমে এই বিষয়গুলো প্রপারলি ইনশাল্লাহ আশা করি শিখতে পারবেন। থ্যাংক ইউ। জি জি, আমি এটাই জিজ্ঞেস করছিলাম যে আসলে এই ধরনের কোর্স আছে কিনা, এর কারণে জি জি জিজ্ঞাসা আমাদের করা। আমাদের জি থ্যাংক ইউ। টেকনিক্যাল অডিটের উপর আমাদের সম্পূর্ণ কোর্স আছেন। আমাদের ইঞ্জিনিয়ার সোহেল রানা স্যার ম্যানেজিং ডিরেক্টর আমাদের প্রতিষ্ঠানের, যিনি অলমোস্ট 12 বছর প্লাস ম্যানেজার সিনিয়র ম্যানেজার লেভেলে তিনি জব করে এসেছেন। এই পার্টগুলো নিয়ে তিনি ফিল্ড লেভেলে কাজ করেছেন গ্রুপ অফ কোম্পানি গুলোতে। আহ, এবং বর্তমানে তিনি আমাদের অ্যাডভান্টেক এর দায়িত্বে আছেন ম্যানেজিং ডিরেক্টর হিসাবে। তো তিনি এই কোর্সটি মূলত পরিচালনা করে থাকেন। আপনাদের ক্লাস তিনিই নেবেন। চাইলে এই কোর্সে আপনি যুক্ত হতে পারেন। এবং আপনারা যারা আমাদের আদার্স কোর্স সম্পর্কে জানতে চান বা আজকের যে সেশনটি আমাদের, আহ, এই সেশনে যারা অ্যাডমিশন নিতে চান আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি চ্যাট বক্সে শেয়ার করবেন। আমাদের প্রতিনিধি আপনাদের সাথে যোগাযোগ করে অ্যাডমিশনের বিস্তারিত প্রসেস আপনাদের সাথে শেয়ার করবে। জি জি, থ্যাংক ইউ। জি স্যার আপনি কন্টিনিউ করবেন প্লিজ। এবং আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই আপনারা করবেন। স্যার আছেন, স্যার ইনশাল্লাহ অ্যান্সার দিবে এবং আমিও সাথে আছি। আচ্ছা, আমরা প্রথম থেকে যে বিষয়গুলো আমরা সাবস্ক্রাইবের ক্ষেত্রে আছে লিখিত যে বিষয়গুলো আমরা ডিসকাস করছিলাম মোটামুটি হচ্ছে আমরা বিষয়গুলো এখানে আহ ডিসকাস করা ট্রাই করছি। এখন যদি আমরা সাবস্ক্রিপশনের এতক্ষণ তো আমরা দেখলাম হচ্ছে এসটি পার্টটা কিভাবে কি হয় এটা খুঁটিনাটি একটু বোঝানোর ট্রাই করছি। আর এরপর ট্রান্সফরমার একটা আলাদা জিনিস, এটা নিয়ে আমরা এখানে খুব একটা ডিসকাস না করি, পরে পার্সোনাল যদি যাই। ধরুন ট্রান্সফরমারে আমরা প্রাইমারি সাইড এবং সেকেন্ডারি সাইড এলটি এসটি এবং এলটি সাইডে যে কারেন্ট আমরা বের করছিলাম সেটা হচ্ছে আম, আমরা পাইছিলাম হচ্ছে এদিকে 26 আর এদিকে পাইছিলাম 695। এখন আমরা যেন যদি এখন এলটি পার্টে যদি দিকে আসি, তাহলে আমরা এলটি পার্টে এখন হচ্ছে আমার ব্র্যাকেটটা করতে হবে। এখন তো আমরা এসটি পার্টে যে ব্র্যাকেটটা এটা আমরা সিলেক্ট করলাম, এটা ফোন 2 এমপি এবং তাকে আগে ড্রিলের মাধ্যমে আমরা সেটিং করে দিব। যেভাবে সেটিং করে দিব ওইভাবে সে কাজ করবে। এখন যদি এলটি পার্টে যদি দেখি, এলটি পার্টে তার কারেন্ট হচ্ছে 695 এম্পিয়ার। এখন 695 এম্পিয়ার যদি কারেন্ট হয় তাহলে সেক্ষেত্রে তার আলটিমেট ব্র্যাকেটটা কত হবে, এটা আমাদের একটু বোঝা লাগবে। সেটা হচ্ছে কি, জেনারেলি আমাদের 695 এমপি যদি আমার কারেন্ট হয়, তার চেয়ে বেশি রেটিং এর যে কাছাকাছি মানে যে ব্র্যাকেটটা আছে ওই ব্র্যাকেটটা আমাদের সিলেক্ট করতে হবে। এখন তার চেয়ে বেশি কি হয় 700 তো জেনারেলি হচ্ছে আমাদের কোনো ব্র্যাকেট পাওয়া যায় না। তাহলে সেক্ষেত্রে আমরা কত নিতে হবে, তার কাছাকাছি রেটিং কোনটা সেটা হচ্ছে 800 এম্পিয়ার। অর্থাৎ আমরা এলটির জন্য যে ইনকাম ব্র্যাকেটটা সিলেক্ট করবো সেটা হচ্ছে কত এম্পিয়ার হবে, 800 এম্পিয়ার হবে। এখন 800 এম্পিয়ার সেটা হচ্ছে আমরা কি এমসিসিবি দিব নাকি এসিবি দিব, এর ডিপেন্ড করতে হচ্ছে আমার যিনি সাবস্ক্রিপশন ডিজাইন করবেন তার উপর, প্লাস হচ্ছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের উপর। কারণ হচ্ছে এসিবি হচ্ছে প্রাইস আর হচ্ছে আপনার এমসিসিবি প্রাইস দুটো আলাদা জিনিস। এমসিসিবি প্রাইস তুলনামূলক এসিবি থেকে কম। সেক্ষেত্রে আমি যদি ক্লায়েন্ট যদি বলে আমার কস্ট ইফেক্টিভ চিন্তা করবেন সেক্ষেত্রে আপনি এমসিসিবি নেবেন। আর যদি বলে ক্লায়েন্ট যদি বলে না এই ক্ষেত্রে ব্রেকার ক্ষেত্রে আমার কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে আপনি এসিবি করবেন। এখন এনসিবি ক্ষেত্রে আপনার সুবিধা কি, এসিবি হচ্ছে আপনার এমসিবি তুলনায় এসিবি হচ্ছে অনেকগুলোই সুবিধা আছে। সেগুলো হচ্ছে আমরা এমসিবি এবং এসিবির যে ম্যানুফ্যাকচারিং বা আপনার এসিবি এবং এমসিবি সম্পর্কে আমাদের একটু যদি আমরা স্টাডি করি তাহলে আমরা বুঝতে পারবো এসিবি এবং এমসিবির মধ্যে অনেকগুলো ডিফারেন্স আছে। তো সেক্ষেত্রে আমরা ধরুন মনে করলাম যে আমরা এসিবি সিলেক্ট করলাম, এখানে এসিবি দেওয়া হয়েছে 800 এম্পিয়ার জন্য। এরপর হচ্ছে যদি আমার 800 এম্পিয়ার এসিবি হয় তাহলে তার জন্য যে সিটি ইউজ করছে সেটা হচ্ছে 800 এম্পিয়ারের। এখন আস্তে আস্তে এলটি প্যানেল যেটা আমরা সিলেক্ট করতেছি বা এলটি প্যানেল যেটা আমরা ডিজাইন করবো
সেটার জন্য তারা এখন বাস বা রেটিং কত হবে, এখন বাস বাস সিলেক্ট করতে হবে। এখন যদি আমরা বাস বাস সিলেক্ট করি তাহলে আমরা কিভাবে করবো, তো হচ্ছে আমার যে রেটিং এম্পিয়ার আছে তার হচ্ছে মিনিমাম আমরা জেনারেলি হচ্ছে 1.5 টাইমস বেশি নিব। এটা বেশ কিছু কারণ আছে, আমি একটু পরে বলতেছি। অর্থাৎ 1.5 টাইম যদি আমরা 655 অ্যাম্পিয়ার যদি দিয়ে থাকি তাহলে কত আসে, যদি আমরা 1.5 কে মাল্টিপ্লাই করি, আহ অ্যারাউন্ড 1000 অ্যাম্পিয়ার চেয়ে বেশি আছে। ধরুন আমরা ধরলাম 1000 অ্যাম্পিয়ার, 1095 মেবি বা 26 তাই আমরা ধরবো কত, তার রাউন্ড থেকে একটা ধরবো কত, 1000 অ্যাম্পিয়ার ধরবো। এখন আমরা যদি 800 অ্যাম্পিয়ার যদি এমসিসি বা এসিবি ইউজ করি, সেক্ষেত্রে বাস বা এখানে আমরা 1000 অ্যাম্পিয়ার ইউজ করবো। এটার বেশ কিছু কারণ আছে। আমরা যে স্ট্যান্ডার্ড, একটু আগে যে স্ট্যান্ডার্ড ওয়াইজ এর কথা বললাম না, এই স্ট্যান্ডার্ড ওয়াইজ গুলো এখানে প্রত্যেকটা হচ্ছে এখানে চলে আসবে। কোথায় কেন কোন স্ট্যান্ডার্ড কি বলতেছে না বলতেছে এইগুলো হচ্ছে এখানে আসতেছে। এখন আমরা যদি দেখি যে এখানে 1000 অ্যাম্পিয়ার দিলে সুবিধা কি, কেন আমরা 800 অ্যাম্পিয়ার এসিবির জন্য 1000 অ্যাম্পিয়ার দিব, তার কয়েকটা কারণ আছে। ধরুন আমরা যদি যে 695 অ্যাম্পিয়ার যেটা পাইছি সেটা হলো তার আপনার থার্মোইলেকট্রিক্যাল ফুল লোড কারেন্ট। এখন থার্মোইলেকট্রিক্যাল ফুল লোড কারেন্ট দিলে তো হবে না, সাথে আমার অবশ্যই চিন্তা করতে হবে যে প্যানেলটা আমরা ইউজ করতেছি, সে প্যানেলের আমরা একটু আগে যে এসটিতে প্যানেলে দেখছিলাম সেটা হচ্ছে আমরা হিটার ইউজ করছি, থার্মোস্টেট ইউজ করছি। এখন হচ্ছে তার ভিতরে যে টেম্পারেচার আছে সেই টেম্পারেচারটা চিন্তা করতে হবে। ধরুন আমাদের বাংলাদেশে এখন ধরুন কোনো যদি বাইরের টেম্পারেচার 35 ডিগ্রি সেলসিয়াস হয়, বা তাহলে প্যানেলের ভিতরে টেম্পারেচার কত দেখবেন, প্যানেলের ভিতরে তার যে মিনিমাম হচ্ছে 5 থেকে 10 ডিগ্রি বেশি হয়। ধরেন এটা 45 ডিগ্রি, ধরেন জাস্ট ধরলাম 45 ডিগ্রি। এখন আমরা যে বাসবার যেটা ইউজ করতেছি, সেই বাসবারটা এখন টেম্পারেচার যত বেশি হাই টেম্পারেচারের মধ্যে বাসবার থাকবে, তার হিট টেম্পারেচার মানে তার হিটটা তত বেশি হবে। যখন তার মধ্যে তার হিট বেড়ে যাবে তখন তার কারেন্টিং ক্যাপাসিটিটা কমে যায়। অর্থাৎ আমরা যদি 800 এম্পিয়ার জন্য যদি 800 এম্পিয়ার বাসবার দিতাম এবং তার টেম্পারেচার কোনো কারণে যদি ধরুন 50 বা 45 হয়ে যায়, তার কারেন্টিং ক্যাপাসিটি কিন্তু 800 এম্পিয়ার থেকে কমে গেল। অর্থাৎ আমরা যদি এই ক্ষেত্রে তাহলে সমস্যা কি হবে, আমার কোনো কারণে এসিবি লাগালাম 800 এম্পিয়ারে, কোনো কারণে দেখা যায় আমার বাসবার ফল্টের জন্য আমার বাসবার এখন কারেন্ট যাচ্ছে হয়তো 800 এম্পিয়ার, কিন্তু আমার টেম্পারেচার কারণে আমার বাসবারের যে কারেন্টিং ক্যাপাসিটি সেটা কমে তখন হয়ে গেল 750 বা 750 ধরুন 750 হয়ে গেল, তাহলে সেক্ষেত্রে কি হবে, বাসবার মধ্যে অবশ্যই আর্থিং হওয়া শুরু হয়ে যাবে। তাহলে আমরা এখানে বুঝতেছি কি একটা ফ্যাক্টর হচ্ছে কি টেম্পারেচার ফ্যাক্টর। আর টেম্পারেচার এখানে একটা ফ্যাক্টর আছে, যেহেতু আমার প্যানেলের ভিতরে যারা দেখবেন যে প্যানেলে দুই পার্টে কি থাকে, আবহাওয়া থাকে লাগানো থাকে। এটা হচ্ছে রাইট সাইড এবং লেফট সাইডে বা ব্যাকে পাল্লা দিয়ে লাগানো থাকে, কাভার দিয়ে আর কি, ব্যাক কাভার সাইড কাভার দিয়ে, যেখানে ভিতরে টেম্পারেচার অবশ্যই কিছুটা হাই থাকে। তাহলে এখানে টেম্পারেচারের কারণে আমার বাসবারে কিছুটা চাপ বেশি হতে হবে। এটা আমরা যখন ক্লাসে দেখবো এগুলো কোন কোন স্কেলে কত দ্রুত বলে, এবং সেই অনুসারে দেওয়া যাবে সবকিছু মিলাই দেখবেন যে 1.5 দিয়ে যদি করেন তাহলে সেক্ষেত্রে আপনি আরএসসি বলেন, নিরাপন বলেন, বিএনপি বলেন, কোনো স্ট্যান্ডার্ডে আপনাকে আটকাতে পারবে না। প্রত্যেকটা স্ট্যান্ডার্ড ওয়াইজে এটা হচ্ছে কি করা যায়, ফলো করে যদি আপনি 1.5 দিয়ে মাল্টিপ্লাই করে আপনি বাস সিলেক্ট করেন। তবে অনেকের ক্ষেত্রে যারা মনে করেন যা করে না ওই যে, আপনার স্ট্যান্ডার্ড ফলো করেন জাস্ট আপনার ইয়ার জন্য, জাস্ট ওর একটা উদাহরণ রেসিডেন্সিয়াল ক্ষেত্রে রাখি, ও তো স্ট্যান্ডার্ড ফলো করবে না, ও তো জাস্ট একটা সাবস্টেন্স লাগবে সেই জন্য দিছে, ও তো আরএসসি বিএনবিসি বা এগুলো দিয়ে খুব একটা মাথা ব্যথা নেই। সেক্ষেত্রে আপনাকে বলবো, সেই ক্ষেত্রে আমি বলতে পারেন যে যা রেটিং তাই দেন, তো সেক্ষেত্রে আপনি হয়তো 800 দিতে পারেন, কোনো সমস্যা নেই। কারণ হচ্ছে তারা কখনো ফুড লোডে চলে না। রেসিডেন্সিয়াল যদি চিন্তা করে দেখেন তারা সবসময় হচ্ছে সর্বোচ্চ 60% লোডে সবসময় তার লোড থাকে। অর্থাৎ তার যদি ক্যাপাসিটি 800 এম্পিয়ার যদি হয়, তার সর্বোচ্চ 60% তার কি করে ইউজ করে অলওয়েজ, এর বেশি সে ইউজ করে না। তো তার রেটিং 800 এম্পিয়ার হলেও সমস্যা হয় না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে আমরা কেন কেন 800 এম্পিয়ার এবং সরি 1000 এম্পিয়ার বাস সিলেক্ট করছি। আর সেক্ষেত্রে দেখেন টিপি এন্ড বোঝাচ্ছে হচ্ছে থ্রি ফেজ এবং এন্ড হচ্ছে নিউট্রাল। আর আমরা বিএনবিসি অনুসারে আমরা জানি আর্থিং হচ্ছে তার 50%, 500 এম্পিয়ার আর্থিং দিলেই হয়ে যাবে। এখন যদি আমরা একটু বুঝে ট্রাই করি, সেটা হচ্ছে কি যে এলটিতে যে বাসবারটা ইউজ করবো সে বাসবার সাইজটা কত হবে।
এখন বাসবোর্ড বিভিন্ন সাইজে পাওয়া যায়। সে 15 থেকে শুরু করে, ক্রস সেকশন 15 থেকে শুরু করে 15-2 বা 15-5, এইটা নির্দিষ্ট সাইজ পাওয়া যায়। 4 পাওয়া যায়, 5 পাওয়া যায়, 6 পাওয়া যায়, তারপর আপনার 10 পাওয়া যায়, 8 পাওয়া যায়, 12 পাওয়া যায়। অর্থাৎ সর্বোচ্চ এখানে 15 থেকে শুরু করে সর্বোচ্চ বাংলাদেশে যেটা পাওয়া যায় হচ্ছে 120 এবং 150, এর উপরে পাঁচবার। আমি জেনারেলি দেখি নাই পাওয়া যায় কিনা, আমি ঠিক জানি না, হয়তো বা ম্যানুফ্যাকচার আলাদাভাবে বানিয়ে নিতে হবে। বাট ইন ইন জেনারেলি হচ্ছে সর্বোচ্চ রেটিং এই সাইজে পাওয়া যায়। তো এখন আপনাকে এই ক্রস সেকশন দিয়ে মিলাইতে হবে যে আসলে 8 এর জন্য আপনি কত সাইজে পাঁচবার ইউজ করবেন। সেক্ষেত্রে আপনার আরো আরো কয়েকটা জিনিস আমরা কনসিডারেশন রাখতে হবে। ধরেন আপনি বাসবারের প্যানেলের ভিতরে আমরা যে বাসের কম্পার্টমেন্ট আপনি ডিজাইন করতে চাচ্ছেন, সেটা যদি আপনি, এটা তো অনেক 60 দিয়ে মিলানো হয়েছে, তো আপনি এটাকে আমরা 120 দিয়েও মিলাতে পারবেন, কোনো সমস্যা নেই, বা 100 দিয়েও মিলাতে পারবেন। বাট 100 দিয়ে মিলালে সুবিধা কি হবে, অসুবিধা কি হবে, এই বিষয়গুলো হচ্ছে আর একটু বোঝার, ডিপলি বোঝার আছে, যেগুলা আমরা একটু ডিসকাস করতেছি না। ক্লাস এগুলো আরো ডিপলি ডিসকাস করা হয়, কেন আমরা 60 ইউজ করবো, কেন আমরা এখানে চাইলেও কেন 100 ইউজ করবো না, সমস্যাটা কোথায় হচ্ছে, এই বিষয়গুলো আর একটু বোঝার বিষয় আছে। যেখানে হচ্ছে প্যানেলে প্যানেলে ম্যানুফ্যাকচার যখন আমরা দেখবো, প্যানেলে ইনার ডিজাইন যখন দেখবো, তখন বিষয়গুলো বুঝবো। তো সেক্ষেত্রে আমি জাস্ট এখানে বলে রাখবো, সেটা হচ্ছে কি, আমরা যে ক্রস সেকশন দিয়ে মিলে সেই ক্রস সেকশনটা আমরা এখানে সিলেক্ট করছি। 60 এবং 10-এর ক্রস সেকশন, এবং তার হচ্ছে 1.55 দিয়ে আমরা জেনারেলি এটা ক্রস সেকশনটা ধরছি। পার স্কোয়ার মিটার কত এম্পিয়ার যাবে, কানেক্টিং ক্যাপাসিটি 1.5 এম্পিয়ার। তো যখন দেখছি তো 60-10 যখন দিব, তার হচ্ছে তার 1000 এম্পিয়ার কি হয়ে যায়, কাভার হয়ে যায়। এরপর হচ্ছে তার লোড অনুসারে বেস করে হচ্ছে আমার এই এলটি প্যানেলে যে আউটপুট যে ব্রেকার গুলো আছে, সেটা হচ্ছে ডিপেন্ড করতেছে আমার তার ডিমান্ড অনুসারে। সে কোন ধরনের, সে এই এলটি প্যানেল আন্ডার আরো 3-4টা প্যানেল আছে, বা ধরো আর 3টা প্যানেল আছে, এখানে যদি দেখে দেখেন গুলো করে 3 জায়গায় যাচ্ছে। এই একটা হচ্ছে আপনার পিএফআই এর জন্য, আর পিএফআই টা হচ্ছে আমরা জানালি সিলেক্ট করি কিভাবে, সেটা হচ্ছে যে 60% হচ্ছে আমি জানালি শর্টকাটে, আমরা জানালি যেটা করি সেটা হচ্ছে 60%। এটা একটা ক্যালকুলেশন আছে, ক্যালকুলেশন করলেও সেম জিনিসটাই আসে, 60%। আর 60% হচ্ছে আমরা পিএফআই ইউজ করি। এবং পিএফআই এর জন্য একটা এলটিতে একটা ইনকামিং ব্রেকার থাকে, সেটা হচ্ছে ডিপেন্ড করতেছে আমার কত কেভিআর ইউজ করতেছি, তার বেস করে আমরা একটা কি করে তার ইনকামিং ব্রেকারটা সিলেক্ট করবো। এরপর যেভাবে যেখানে যেখানে যদি ধরুন এটা আর 3 জায়গায় গেছে, সেখানে 3টা যদি প্যানেল থাকে, সেই 3টা প্যানেলের তার লুট কত, সেটা বেস করে আমার ইনকামিং ব্রেকারটা এখানে আমরা সিলেক্ট করবো। এখন যদি একটু আমরা একটা এলটি প্যানেল দেখি, আসলে এলটি প্যানেল বিষয়গুলো তাহলে একটু বুঝতে সুবিধা হবে এলটি প্যানেলের পার্টটা। দেখা দেখা যাচ্ছে। জি জি, দেখা আচ্ছা, এই যদি আমরা দেখি একটু ট্রাই করি, সেটা হচ্ছে কি, একটা এখানে যদি আমরা দেখি একটা এসিবি আছে, এটা যেরকম ডিজাইন করা হয়েছে ওটা বেস করা কি সেম জিনিসটা। ধর আমার এটা হচ্ছে ইনকামিং এসিবি, ধরুন এটা 800 এম্পিয়ার। ধরুন এটা হচ্ছে পিএফআই জন্য যে একটা ব্রেকার ছিল, ধর এটা হচ্ছে পিএফআই জন্য। আর তার এইগুলো হচ্ছে প্রত্যেকটা হচ্ছে আউটগোয়িং ব্রেকার, তার লোড অনুসারে তার ব্রেকার গুলো এখান থেকে ধরুন আউটগোয়িং সাজানো হচ্ছে, প্রত্যেকটা আউটগোয়িং ব্রেকার। এই ব্রেকার গুলা সাইড ভিউ দেখলে কিভাবে হয়, তারপর ফ্রন্ট ভিউ থেকে দেখলে কিভাবে হয়, এগুলো হচ্ছে জাস্ট আমরা প্যানেল সহ ডিজাইন করা। তারপর হচ্ছে এখানে যে এসিবি ইউজ করি আমরা, এই এসিবির জন্য একটা কি দিছি, একটা মাল্টিফাংশন মিটার দিছি। এই এসিবির ভোল্টেজ, কারেন্ট এবং তার পাওয়ার ফ্যাক্টর, ওই সবগুলো হচ্ছে কিলোওয়াট, সবগুলো দেখা যায় একটা মিটার দিয়ে। তারপর তারপর 3টা ফেজ ল্যাম্প আছে, তার ফেজে পাওয়ার আসলে এই ল্যাম্প গুলো আমরা জ্বলে ওঠে, তখন আমরা বুঝতে পারি যে এসিবি কি আর ইনকামিং এ পাওয়ার আছে। যখন আমরা এটা হচ্ছে অন পুশ, এটা হচ্ছে এটা অন পুশ, এটা অফ পুশ, যখন আমরা অন করি তখন হচ্ছে অন ল্যাম্প জ্বলে ওঠে, তখন আমরা বুঝতে পারি যে কি হচ্ছে, বিসিবিটা সরি এসিবিটা অন হয়েছে। আর কোনো কারণে যদি অফ করতে, তাহলে আমরা অন পুশটা এই অফ পুশ দিয়ে অফ করতে পারি। এটা হচ্ছে জাস্ট জ্ঞান না করলে, বিসিবি টাচ না করে। তো বিসিবির মধ্যেও আমরা অন পুশ অফ পুশ গুলো থাকে। বিসিবি আমি চাইলে বিসিবির মধ্যে ম্যানুয়ালি কি করতে অন অফ করাতে পারি।
জানলে হচ্ছে এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ এক্সট্রা অপশন হিসেবে দেওয়া হয়। তো বিসিবি হাত না দিয়ে জাস্ট এই অল্প সবকিছুর মাধ্যমে আমরা অন অফ করে থাকি। তারপর এটা হচ্ছে বাস বা অ্যারেঞ্জমেন্ট। বাস বা কিভাবে আমরা অ্যারেঞ্জমেন্ট করি সেটা আমরা দেখাই দিচ্ছি যে কিভাবে বাস বা অ্যারেঞ্জমেন্টটা হয়। আর এইটা হচ্ছে লিঙ্ক আপ, যেটা হচ্ছে আমার ইনকামিং আউটপুট লিঙ্ক আপটা দেখানো, কিভাবে এখানে এসে কেবল লাগানোর জন্য এখানে নাটবল্টু সিস্টেম রাখা হয়েছে। জাস্ট কেবল নিয়ে এসে এখানে লাগিয়ে দেবে লাক্স নাটবল্টুর সাথে লাক্স লাক্স করে আসছে। মোটামুটি হচ্ছে একটা এসিবিটা ইউবি ডিজাইন করা হয়। তারপর আরো বিভিন্ন পার্ট আছে, লোভার ফ্যান, অন্যান্য আরো পার্ট আছে। যে আমরা একটা যে পিএফআই দেখছিলাম, সেই পিএফআইটা হচ্ছে ধরেন এইটা একটা পিএফআই, এটা দিয়ে এটা মনে বেটার হবে বুঝতে। উপরে যে পার্ট আছে এই পার্টটা হচ্ছে মূলত হচ্ছে তার কন্ট্রোলিং পার্টটা। এখানে হচ্ছে আমরা যে যত স্টেপিং হয় সেই স্টেপিং অনুসারে এখানে কন্ট্রোলিংটা সাজানো হয়। তারপর তার হচ্ছে ইনকামিং বাস বারটা হচ্ছে মেইন বাস বারটা এখানে জাস্ট কেবলটা নিয়ে এসে আমরা এই বাস বার সাথে ওই এলটি থেকে যে এলটি ইনকামিং যে ব্রেকারটা আছে পিএফআই জন্য, পিএফআই থেকে কেবলগুলো নিয়ে এসে আমরা এখানে জাস্ট বাস বার সাথে লাগাই দিব। বাস বার তখন পাওয়ার অফ হবে। আর প্রত্যেকটা স্টেপ অনুসারে এখানে ব্রেকার আছে, সেই ব্রেকারকে পাওয়ার অফ করবো হচ্ছে আমরা এই বাস বার থেকে। আর এই পিএফআই কন্ট্রোল করার জন্য আমরা এখানে দুইটা সিস্টেম করা হয়েছে, একটা হচ্ছে ম্যানুয়াল সিস্টেম, একটা হচ্ছে অটো। অর্থাৎ একটা একটা সিলেক্টর ইউজ করা হয়েছে, একটা হচ্ছে অটো ম্যানুয়াল সিলেক্টর সুইচ বলে। আমরা যখন এই মোড দিয়ে যখন আমরা অটো মোড করে দিব, তখন কি হবে, এই পোর্শনটা তখন পুরোপুরি হচ্ছে আইসোলেট থাকবে, তখন এই পোর্শন কাজ করবে না। অর্থাৎ আমি চাইলে ম্যানুয়ালি এই যে অন পুশ অফ পুশ দিলাম, এই অন পুশ অফ পুশ গুলো কাজ করবে না। তখন কি করবে, এই যে আমরা যে পিএফসি রিলে দিছি, এই পিএফসি রিলে কি করবে, সে অটো যে যে আমরা যেভাবে তাকে সেট করে দিচ্ছি ওই সেট অনুসারে সে কাজ করবে। তখন ও যদি তখন দেখে যে মেজার করে দেখে যে তার পাওয়ার ফ্যাক্টর এখন আমি ওকে সেট করে দিচ্ছি, আমরা সবসময় তো পাওয়ার ফ্যাক্টর ফলো করবো 0.98। এখন ও দেখতেছে কোনো কারণে পাওয়ার ফ্যাক্টরটা কমে 0.9 হয়ে গেল বা 9.1 হয়ে গেল। এখন সে পাওয়ার ফ্যাক্টর 0.91 থেকে 9 পর্যন্ত আসতে যে কয়টা স্টেপ সে অন করা লাগে, ওই পিএফসি রিলে কি করে সে অটোমেটিকলি সে কি করে সে কয়টা স্টেপ, ধরেন দেখা যাচ্ছে কি একটা স্টেপ দুইটা স্টেপ অন করলে সে তার লেভেলে আবার সে না 0.98 পর্যন্ত আসতে পারবে। সে দুটো স্টেপ অন করে দেখবেন যে সে আবার 0.98 পর্যন্ত চলে আসছে। অর্থাৎ সে যেটা ফলো করা থাকে সে ফলো করতেছে। এখন আরেকটা অপশন হচ্ছে কি, সেটা ধরেন আপনি কোনো কারণে আপনি চাচ্ছেন এই সিলেক্টরকে আপনি অটো ম্যানুয়ালি অফ আউট করবেন। আপনি নিজে হচ্ছে একটা একটা করে অন করে করে আপনি কি করবেন, নিজের আপনার যে লেভেলের দরকার সেই লেভেলে আনবেন। সেক্ষেত্রে আপনি করবেন কি, এটাকে অটো মোড থেকে ইয়া করে সরাই করবেন কি ম্যানুয়াল অপশন আর সিলেক্টর ম্যানুয়ালটা, ধরেন এই পোর্শন আসলে সেটা ম্যানুয়াল। যখন আপনি ওকে ম্যানুয়াল অপশন দিয়েছেন তখনই আপনি কি করবে, তখন ও আর ওই অটো মোডও আর কাজ করবে না। তখন আপনি এই একটা অন করলেন, এই স্টেপ অন করলেন, তখন আপনি এখানে ডিসপ্লে দেখতেছেন সে 0.91 থেকে ধরেন একটা স্টেপ অন করে দেখলেন 0.91 থেকে 0.95 আসলো। আপনি আরেকটা স্টেপ অন করলেন, করার পর দেখতেছেন যে সে এখন 0.9 থেকে 98 গেছে। তার মানে হচ্ছে কি আপনি আর কি করেন, আর স্টেপ অন করার দরকার নেই। তার মানে আপনি দুইটা দুইটা হলো অপারেট করে আপনি কি করে ফেলেন, আপনার যে লেভেল আসা দরকার সেই লেভেলে আপনি পেয়ে গেছেন। এটা হচ্ছে একটা ম্যানুয়াল সিস্টেম। তো ম্যানুয়াল সিস্টেম এখন অনেক কিছু হতে পারে যে আমার অটো থাকতে আমি কেন ম্যানুয়ালটা নিবো, হোদা এটা তো আমার দরকার নাই। কিন্তু এখানে একটা জিনিস বুঝতে হবে কেন আসলে ম্যানুয়ালটা দরকার হয়। আপনার ইন জেনারেলি প্র্যাকটিসে দেখবেন যে এই অপশনগুলো এই পোর্শনটা জেনারেলি থাকে না, এই পোর্শন থাকে না। যারা মনে করেন না আমার এই দরকার নেই সে নেয় না, বা অনেকেই মনে করেন না আমার ম্যানুয়াল অপশনটা থাকা দরকার, তারা নিতে পারে, ক্লায়েন্টের উপর বেস করে আর কি। তো এখন যদি আমার ম্যানুয়াল অপশনটা দেয় তাহলে সেক্ষেত্রে সুবিধা কি, যারা ইন্ডাস্ট্রিতে কাজ করেন বা ফ্যাক্টরিতে কাজ করেন তারা জানেন যে প্রায় দেখবেন কিছুদিন পর পর আমরা কি হয়ে যায়, আপনার এই যে আমাদের ক্যাপাসিটর ব্যাংক যেগুলো আছে, এই ক্যাপাসিটর ব্যাংক এগুলো হচ্ছে ক্যাপাসিটর ব্যাংক, এটা ম্যাগনেটিক কন্ডাক্টর, এটা হচ্ছে ব্রেকার, আর এটা হচ্ছে বাসবার। আর এই পোর্শনটা হচ্ছে আমার পুরো কন্ট্রোলিং পার্ট, অর্থাৎ সাইড বি থেকে আমরা যদি দেখে থাকি। তো এখন এই সিএফআই বা এই সরি ক্যাপাসিটর ব্যাংক গুলো কিছুদিন পর পর দেখবেন যে কোনো কারণে কোনো একটা ক্যাপাসিটর ব্যাংক নষ্ট হয়ে যায়। এখন আপনি যদি মনে করেন যে এই স্টেপে যেটা আছে সেটা ক্যাপাসিটর ব্যাংক নষ্ট হয়ে গেল। এখন আপনি তো ওকে তো বলে দিচ্ছেন যে ও 0.98 ফলো করার জন্য,
আপনার যখন লোড থাকে না তখন দেখা যায় আপনার তাকে হচ্ছে 0.91। এখন 0.91 থেকে 0.9 পর্যন্ত আসতে তার দুইটা তিনটা স্টেপ ধরলেই হয়ে যায়, সেই পর্যন্ত আসাই লাগে না আপনার এখন বর্তমান লোড অনুসারে। তার কারণ আপনি যে এই যে এখানে একটা ক্যাপাসিটর যে এই স্টেপে যে নষ্ট হয়ে গেছে, বা আপনি এই বাকি যে ক্যাপাসিটর গুলো সবগুলো ক্যাপাসিটর ঠিক আছে কিনা এটা যদি আপনি বুঝতে চান, তাহলে আপনি বোঝার কোনো সুযোগ নাই যদি আপনি এই অপশনটা না নেন, ম্যানুয়াল অপশনটা যদি না নেন। ধরেন আপনি কোনো কারণে আপনি দেখতে দিচ্ছেন যে আপনি যখন কিছুদিন পর পর হচ্ছে আপনার সাবস্ক্রিপশন চেক চেক করে যে সব ঠিকঠাক আছে কিনা, বা একটা রিপোর্ট করে আম, ওই ধর অডিট আসার আগে আপনি রিপোর্ট করতে হবে যে আপনার সবগুলা স্টেপ ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা দেখার জন্য। তখন আপনি কি করবেন, ম্যানুয়াল মোড দিয়ে প্রত্যেকটা স্টেপ আলাদা আলাদা কি করবেন, আপনি অন করাবেন, দেখবেন যে অন হচ্ছে কিনা। যদি অন হবে তাহলে আমি তখন আপনি এখানে পাওয়ার ফ্যাক্টর মানটা চেঞ্জ হচ্ছে। ধরুন আপনি এটা অন করলেন, দেখেন পাওয়ার ফ্যাক্টর মান চেঞ্জ হয়েছে, তখন এটা অফ করে দিলেন। আবার এটা অন করলেন, এটা অন করে দেখলেন যে পাওয়ার ফ্যাক্টর মান চেঞ্জ হচ্ছে। তো এরকম প্রত্যেকটা ম্যানুয়ালি যখন আপনি অন করে দেখলেন যে প্রত্যেকটা মানে আপনি কি হচ্ছে, পাওয়ার ফ্যাক্টর মান চেঞ্জ হচ্ছে। তার মানে কি, আপনার সে এই পাওয়ার ফ্যাক্টর মান চেঞ্জ হওয়া মানে কি, আপনার ব্যাকআপ ঠিক আছে, ব্যাংক ঠিক আছে, আপনার ক্যাপাসিটর ব্যাংকও ঠিক আছে। অর্থাৎ এই যে পাওয়ার যে লাইনটা, এই পাওয়ার লাইনটা পুরোপুরি পারফেক্টলি কাজ করতেছে। অর্থাৎ ম্যানুয়াল অপশন যদি আপনি না থাকে আপনার, তাহলে এই চেকিং যা এই চেকটা আপনি করতে পারবেন না। এই ক্ষেত্রে চেকটা তো অবশ্য করা যায়, সেক্ষেত্রে করবে কি, আপনার এই যে সাইড কভারটা আছে, তখন এই সাইড কভারটা খুলে নিয়ে তখন আপনি এখানে এখানে হচ্ছে এই যে আপনার এই আপনার কি বলে বিভিন্ন মিটার আছে যেগুলোতে আপনার ক্যাপাসিটর ব্যাংকের আপনার এখানে এই ব্রেকারের এই বিষয়গুলো চেক করা লাগে। তখন আপনি ধরে ধরে আপনি চেক করে দেখবেন যে এদিকে পাওয়ার অফ হচ্ছে কিনা, এদিকে আপনি ওই যে ক্লিপার মিটার আছে, তারপর আরো অনেক মিটার আছে, মিটার গুলো দিয়ে আপনি চেক করে দেখতে হবে যে আপনার ক্যাপাসিটর ব্যাংক ঠিক আছে কিনা, ম্যাগনেটিক ঠিক আছে কিনা, ব্যাকার ঠিক আছে কিনা। অর্থাৎ আপনার তখন প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি চেক করে দেখতে হবে। এটা হচ্ছে একটা মানে যদি এই অপশন না থাকে সেক্ষেত্রে আপনার এই অপশনটা তখন ইউজ করতে হবে। থাকলে তাহলে আপনার এইসব আপনার কারণে প্রত্যেকবার আপনি জাস্ট অটো ম্যানুয়াল মোড দিলেন, একটা একটা করে অন করে অফ করে দেখলেন যে প্রত্যেকটা অন আছে কিনা। আশা করি বুঝতে পারছেন যে আমরা মোটামুটি তিনটা পার্ট দেখানো ট্রাই করছি, হয়তো আরো অনেক কিছুই আছে, আমরা সময় স্বল্পতার কারণে দেখাচ্ছি না। যদি 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো অনেকটা হয়ে গেল। তো এতটুকুর মধ্যে কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। এলটি এবং পিএফ এর সম্পর্কে যদি কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন।